আচ্ছা, তো মূলত হচ্ছে আমি আপনাদেরকে তো আগেই বোঝাই বলছিলাম যে কি কি অপশনস থাকবে। ফাইনাল এক্সাম আমাদের যেহেতু 11 তারিখ, এটাই লাস্ট ক্লাস। আমরা ফাইনাল এক্সাম তিন ভাবে দিতে পারবো। একটা হচ্ছে আপনারা হচ্ছে আমার প্রজেক্টটা যতটুকু আমরা করছি, হ্যাঁ, সেটা রানিং করে আমাকে দেখাবেন। আমি যতটুকু নিয়ে আসছি, তাহলে আমরা হচ্ছে বেসিক্যালি 60-তে 30 কাউন্ট করব। এরপরে ভাইবার থেকে কিছু নাম্বার আসবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমার প্রজেক্টের সাথে যারা আপডেট এবং ডিলিটটা নিয়ে আসবেন। আমি আপনাদের একটু দেখাই আপডেট এবং ডিলিটটা আসলে কি জিনিস। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। জি স্যার। সো বেসিক্যালি আপনি যখন লগ ইন করবেন, যেমন আমি লগ ইন করছি বর্তমানে তানজিল মাহমুদ যে অ্যাকাউন্টটা থেকে। তো আমার যে পোস্টগুলা থাকবে, হ্যাঁ, যেগুলো হচ্ছে তানজিল মাহমুদের পোস্ট, সেই জিনিসগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারবো এবং এডিট করতে পারবো। যেমন আমার এখানে আমি যদি ছবিটা যদি চেঞ্জ করতে চাই, এখানে সুপারম্যান দেওয়া, আমি ধরেন ব্যাটম্যান দিলাম, ব্যাটম্যান ইমেজেস কিছু দিলাম আর কি। তো এডিট করে আমি লেখাও চেঞ্জ করে দিতে পারি, ছবিও লিংক চেঞ্জ করে দিতে পারি। সো হ্যাঁ, আর ইউ শিওর? ইয়েস। তো দেখবেন যে আমার এই পোস্টটা এডিটেড হয়ে গেছে। এমনকি এটা যদি আমি ডিলিট করে দিতে চাই, ডিলিটও করে দিতে পারি। এইটুকু অংশ আমি কোড আপনাদেরকে দেখাই নাই, ঠিক আছে? কিন্তু এই কোডটা খুব বেশি যে ডিফিকাল্ট তা না, বরং আহ, আমরা যে আমাদের ফ্রন্ট এন্ড থেকে সার্ভারে যেই এপিআই রিকোয়েস্ট গুলা করি, ওই সেম রিকোয়েস্ট গুলাই অ্যাপ্লাই করলে আপনারা যা সিম্পলি সর্বোচ্চ 40-50 লাইন কোড হবে। এটা আপনারা যে কোনো চ্যাট জিপিটি বা অন্য কিছু দিয়েও জেনারেট করতে পারেন, কিন্তু বুঝে আসতে হবে কোশ্চেন করলে যাতে অ্যান্সার দিতে পারে। সো এটা হচ্ছে সেকেন্ড অপশন। সেই ক্ষেত্রে আমি 60 আউট অফ 60-তেই কনসিডার করব। কিন্তু ওই যে ভাইবা ভাইবা খারাপ হলে কিন্তু এই 60 আউট অফ 60 আর লাভ নাই। হ্যাঁ, নাম্বার কমতে থাকবে। আর এটা হচ্ছে বেয়ার মিনিমাম, মানে আমি যেটুকু করছি সেটুকুই। আমারটার মধ্যে ক্রাডের পুরাটুকু নাই, আমারটার মধ্যে ক্রিয়েট, রিড, এই দুটো অপশন আছে। আপডেট এবং ডিলিটটা যদি আপনারা আনতে পারেন, আপনাদেরকেও আমি 60-তে কাউন্ট করব। আর সবচেয়ে বেস্ট হচ্ছে 2 জন বা 3 জন গ্রুপ করে একটা ইউনিক প্রজেক্ট নিয়ে আসা, তাদেরও 60 আউট অফ 60 কনসিডার হবে, তাদেরও ভাইবা হবে। এবং তাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই প্লাস দেওয়ার। কারণ যেহেতু তারা নিজেরা ট্রাই করে একটা প্রজেক্ট নিয়ে আসতেছে, সেহেতু তাদের ভাইবার উপর ভিত্তি করে আমি চেষ্টা করবো যে সবচেয়ে ভালো মার্ক দেওয়ার। বাট ভাইবাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ বর্তমান দুনিয়াটা এমন জায়গায় চলে আসছে, আমাদের কোড জেনারেশনটা এখন কোনো ম্যাটার না। এই যে লাইন বাই লাইন কোড লেখা না, এটা মোরলেস এখন আর কেউ করে না। হ্যাঁ, এখন সবাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইনফ্যাক্ট ভিএস কোডের ভিতরেই এখানে কোপাইলট কিংবা গিটহাবের কোপাইলট আছে, মাইক্রোসফটের আছে। এগুলা ইনস্টল করা যায় এবং সেগুলা অটোমেটিক কোড জেনারেট করতে থাকে। তো এআই চলে আসার পরে আমরা আসলে এই প্রোগ্রামাররা একটা বিপদেই পড়ছি। কারণ এখন গদবাঁধা যে কোড লেখার জন্য যে জবগুলা ছিল একসময়, জুনিয়র, ইন্টার্ন, এই পজিশন গুলোতে এখন জব মোরলেস নাই। কারণ এই কোডগুলো ওরাই লিখতো।
ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের সহজ কোডগুলো তারাই লিখতো। এখন আর এদের এদেরকে জবে নেয় না এআই চলে আসার পরে। সো কোড জেনারেশন ডাজন্ট ম্যাটার। এটা এখন আমাদেরকে যেটা মোর এন্ড মোর ফোকাস দিতে হবে সেটা হচ্ছে কোড আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা কোডের ইচ এন্ড এভরি সিঙ্গেল লাইন বুঝি কিনা, যে কিভাবে কাজ করে, কোনটা কেন লিখতেছি। হ্যাঁ, বা জাভাস্ক্রিপ্ট থেকে মনে করেন জাভাস্ক্রিপ্টের এই যে কোডটা যেগুলো আছে সেগুলো এগুলো জেনারেট করা কোনো ম্যাটার না। আপনি চ্যাট জিপিটিতে লেখেন ঠাস ঠাস কোড চলে আসবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে যদি একটা প্রবলেম হয়, প্রবলেমটা সলভ করে কিভাবে। হ্যাঁ, কারণ কোডে ইরর থাকবেই, কোডে বাগ থাকবেই, ডিফেক্টেড কোড থাকবেই সারা জীবন। ওইগুলা সলভ করতে পারতে হবে। সো এই কোশ্চেন বা পরীক্ষায় কি আসবে না আসবে এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? কোশ্চেন বা কনফিউশন কারো? হুম, পরীক্ষায় কি করতে হবে না করতে হবে এটা আমি আগেও ক্লিয়ার করে বলছিলাম, আজকে আরেকবার বললাম। সবাই তো ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডিং তো ক্লিয়ার যে কি করতে হবে না করতে হবে পরীক্ষার দিন। প্রজেক্ট জমা আর সব আপনি ক্লিয়ার ভাইবা স্যার, দিবেন। হ্যাঁ, সব প্রজেক্টে ক্লিয়ার, জমা। আমরা সমস্যা নাই স্যার। তো বেটার হয় আপনারা যদি নিজেদের ল্যাপটপটাই নিয়ে আসেন, তাহলে আর ইনস্টলেশনের প্রবলেম নাই। আর যদি নিতান্তই নিজের ল্যাপটপ না থাকে, অনেকে বাসায় ডেস্কটপে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই এই ভিডিওটা ফলো করবেন। আমি ওখানে স্টেপ বাই স্টেপ দেখাই দিছি যে কিভাবে আহ, আপনার প্রজেক্টটা আপনি ক্লাসে নিয়ে আসবেন। এই যে এই ভিডিওটা, হাউ টু টেক ইউর প্রজেক্ট ফ্রম হোম টু দ্য ইউনিভার্সিটি ল্যাব, এটা গত সেমিস্টারে আমি একদম হ্যান্ডস অন দেখাই দিছি যে কিভাবে কিভাবে আপনারা নিজেদের প্রজেক্ট যদি জাস্ট ইন কেস ইউনিভার্সিটির পিসিতে দেখাইতে চান, সেটা কিভাবে নিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ বলা আছে। আহ, আপনার এটা দেখে ওইভাবে নিয়ে আসবেন। বেসিক্যালি আমাদেরকে ডাটাবেসটাও নিয়ে আসতে হবে, প্লাস কোডটুকুও নিয়ে আসতে হবে, মানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সার্ভারের কোডটুকুও নিয়ে আসতে হবে। ইউনিভার্সিটির পিসিতে ইনস্টল থাকতে হবে হচ্ছে জ্যাম্প এবং নোট জেএস। ওগুলা ইনস্টল থাকলে আপনি মোটামুটি আপনার প্রজেক্ট নিয়ে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি যারা গিটহাব বুঝেন, এই কোডগুলা গিটহাবে আপলোড দিয়ে নিয়ে আসবেন। আর নোট জেএস আর নোট জেএস ইনস্টল দিবেন না, সরি নোট জেএস গিটহাবে আপলোড দিবেন না, নোট জেএসটা বাদ দিয়ে গ্রিট ইগনোরের মধ্যে নোড মডিউলস এর সমস্ত ফাইলস গুলো ফালায় রাখবেন যাতে ওগুলো আপলোড না হয়। এবার ডাউনলোড করে জাস্ট npm i একবার কমান্ড দিলেই চলে আসবে। এইগুলা না বুঝলে ইউটিউবে একটা ছোট্ট সার্চ দিলেই পেয়ে যাবেন যে কিভাবে প্রজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে হয়। আর যদি বেশি ঝামেলা করতে মন না চায়, তাহলে জাস্ট সিম্পলি পেন ড্রাইভ দিয়ে কোড নিয়ে আসবেন। আমি এখানে সিম্পল সবই দেখাই দিচ্ছি যে কিভাবে আনতে হয়। আচ্ছা, দেন হলো এবার আসি হচ্ছে আমি একটু ইন্ডিভিজুয়াল সবার সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে কারা কারা নিজের প্রজেক্ট আনবেন, কারা আমারটা দেখাবে। এটা একটু লিস্ট করে রাখবো গ্রুপ। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার, দেখা যায়। ওকে, জিএম সোহান আছেন স্যার? জিএম সোহান। নামাজে এটা গেছে তো হচ্ছে, হয়তো। সরি সরি, এটা তো 28B। 29Bটা কোথায়? এটা তো না, আগের semester। এটা হচ্ছে ফল, স্প্রিং। হ্যাঁ, এই যে পাইছি, স্প্রিং।
স্যার আই থিঙ্ক আমাদের কেউ গ্রুপ করবে না, হয়তোবা একটু আপনি জিজ্ঞেস করলেই মানে এই খাটনি আর হ্যাঁ, পোহা লাগবে না আসলে। তারপরেও একটু দেখতে হবে কেউ ইন্ডিভিজুয়াল প্রজেক্ট আনে কিনা। আচ্ছা, খাদিমুল ইসলাম মানে আসে না। ইয়াসির আরাফাত মাহিদ, ইয়েস স্যার। হ্যাঁ আপনি ইন্ডিভিজুয়াল, মানে আমার স্যার প্রজেক্টে আমি দেখাবেন না নিজের প্রজেক্ট দেখাবেন? নিজে করতে চাই স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। আপনার সাথে আর কেউ আছে? হ্যালো। না স্যার, না ওকে, স্যার। আচ্ছা। তারপরে আসি হচ্ছে সুইটি লিন্দাবালা। সুইটি লিন্দাবালা, নাই স্যার ক্লাসে। আচ্ছা ক্লাসে নেই। মুসা শেখ, মুসাফিকও নাই ক্লাসে। মুসা শেখও নাই। এমডি সাজ্জাদুর রহমান। স্যার ইন্ডিভিজুয়াল আপনার প্রজেক্টটাই স্যার। আচ্ছা, তাহলে আর আলাদা করলাম না। জান্নাতুল হাসান নীরব, নাই স্যার। এর মনে হয় আসে না। জোহায়ের আইয়াস, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যারের কি নিজস্ব প্রজেক্ট? স্যার আলাদা প্রজেক্ট বলতে কি শুধু ফ্রন্ট এন্ডটা আলাদা করলে হবে না, আর ডিলেট আর এডিটের অপশনটা যদি করি? মানে আমারটাই দেখাবেন নাকি নিজে কোনো বানায় নিয়ে আসতেছেন? স্যার আমি এটাই জানতে চাচ্ছি যে আলাদা যদি বানাই স্যার, আমার তো জাস্ট ফ্রন্ট এন্ডটা আলাদা করতে হবে, তাই তো না? না 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 না, ক্রাড আলাদা অপারেশন প্রজেক্ট তো মানে, সেমই সব জায়গায়। হ্যাঁ, বুঝেন নাই, ক্রাড অপারেশন তো অবশ্যই সেম, কিন্তু প্রজেক্ট তো সেম হবে না। আমার প্রজেক্ট হচ্ছে পোস্ট বুক, আপনার অ্যাটেন্ডেন্স সিস্টেম হইতে পারে, টিকিট বুকিং সিস্টেম হইতে পারে, আপনার এই স্টক ম্যানেজমেন্ট হইতে পারে, লাইব্রেরি ম্যানেজমেন্ট হইতে পারে, এনিথিং। আপনি ওইটা দিয়ে ক্রাউড অপারেশন বানায় নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে তাহলে স্যার আপনারটাই স্যার। আচ্ছা আচ্ছা। আসলাম আহমেদ, স্যার আপনারটাই। আচ্ছা। হৃদয় চন্দ্র পল, স্যার আপনারটাই। নূরনবী হাসান, নূরনবী হাসান নাই। তৌফিকুল করিম, স্যার আপনারটাই করবো আর কি। ইফতেশাম স্যার চৈতি, রোডটা এসে বলুন। স্যার আপনারটাই করবো। সিয়াম হোসেন সিফাত, সিয়াম নাই হোসেন স্যার আছেন? ক্লাসে নাই। আচ্ছা। তারপর হচ্ছে শাহরিয়ার মাহমুদ শাওন, নাই স্যার ক্লাসে। কাউসার হামিদ নাইম, জি স্যার, আসসালাম স্যার। স্যার আপনারটাই করবো স্যার। আচ্ছা। ফারজাদ হাসান, জি স্যার, আপনারটাই করবো স্যার। আচ্ছা আছে, ফারজাদ হাসান আছে। সামিরা আক্তার স্বপ্ন, জি স্যার আপনার প্রজেক্টে আর কি আনবো। দেখাবেন, আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ শরীফুল ইসলাম, স্যার আপনারটাই করবো স্যার। আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ আল মাসুদ নাই মনে হয়। রণবীর রয়, স্যার আলাদা প্রজেক্ট নিয়ে আসবো স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড। আপনার সাথে কোনো গ্রুপ আছে কেউ? না স্যার একই। রণবীর রয়, ভেরি গুড। রুবেল রানা, রুবেল রানা absent। শাহ ইমরান, শাহ ইমরান আছেন? মাহফুজুর রহমান, স্যার আপনারটাই। ওকে। আব্দুল্লাহ আল মামুন, আচ্ছা। ই স্পেশালে ইফরাত হোসেন, রেজনা মাহমুদ মোমো, এরা স্যার অ্যাপ্লাই হতে করেন। পারে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকবার একটু বলেন।
স্যার মানে অনেককে দেখা যাচ্ছে যে মানে প্রেজেন্ট নেই, হতে পারে স্যার তারা নামাজে চলে গেছে, এই জন্য হয়তো তারা উপস্থিত নেই এখন এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমিও এখনই নামাজের ছুটি দিয়ে দিব। 10-15 মিনিট নামাজ পড়ে পরে আবার আসবো। তো যারা হচ্ছে এই যে গ্রুপে যাবে, হ্যাঁ, মানে নিজস্ব প্রজেক্ট দেখাবেন, সিঙ্গেল গ্রুপ, ডাবল, 2-3 জন থাকতে পারে, সমস্যা নাই। তো তাদের ক্ষেত্রে আমি আগেও বলে দিছিলাম, প্রজেক্ট রিকোয়ারমেন্ট গুলা সুন্দর মতো দেওয়া ছিল ক্লাসে, এই রিকোয়ারমেন্ট গুলা ফলো করবেন। প্রজেক্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা, হ্যাঁ, এটা আমি আগেও ব্যাখ্যা করে দিছি। ওই প্রজেক্ট রিকোয়ারমেন্টটা ফলো করবেন, যে এখানে কি কি থাকতে হবে ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডে, এই জিনিসের উপরে আপনাদের এই প্রেজেন্টেশন নাই, প্রেজেন্টেশন এটা আমি স্ট্যান্ডার্ড রাখছি। হয়তো কোনো সময় প্রেজেন্টেশন দিব, বাট এখনো পর্যন্ত আমি প্রেজেন্টেশন নেওয়ার সুযোগ পাইনি। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে কি কি সিস্টেম থাকতে হবে, কি কি মেনটেন করতে হবে, এগুলোর উপরে। জি স্যার, আগের ক্লাসে এটা আপনার সব রেকর্ডও আছে, সব ক্লিয়ার করাই হ্যাঁ আছে, হ্যাঁ, সমস্যা হবে না। ওগুলা আপনারা একটু খেয়াল করেন, যারা নিজস্ব প্রজেক্ট আনবেন। ক্রাউড অপারেশন থাকতে হবে, লগ ইন রেজিস্টার থাকতে হবে, আর অবশ্যই আমি যেখান থেকেই কোশ্চেন করি না কেন উত্তর দিতে পারতে হবে। তাহলে আমরা মোটামুটি নামাজে চলে যাই 15 মিনিট পরে, মানে 6:45-এ, এখন 30 বাজে, 6:45 থেকে আমি আবার কথা বলা শুরু করবো।
আসছেন স্যাররা? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা একটু কোডগুলা একটু রিভিউ টিভিউ করে আসি। তো আসলে আমাদের প্রজেক্টটা যেটা ছিল এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট। সেটা হচ্ছে মূলত ক্রাউড অপারেশনটা দেখানোর জন্য আমরা মূলত এই যে সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুকটা যেরকম ভাবে আমরা চালাই, অর্থাৎ একটা পোস্ট দেই, ছবি থাকে, কিছু কমেন্ট টমেন্ট করা যায়, হ্যাঁ, এরকম টাইপ একটা জিনিস। আসলে এটা রিয়েল লাইফ এর সাথে মিলবে না অবশ্যই, কারণ রিয়েল লাইফ সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু হ্যান্ডেল করা লাগে, স্পেশালি কনকারেন্ট প্রোগ্রামিংটা খুব বেশি পরিমাণ ইউজ করা লাগে। অর্থাৎ বেসিক্যালি মনে করেন ফেসবুক বা এই ধরনের উম, যে ওয়েবসাইট গুলা থাকে সেখানে প্রচুর পরিমাণ ট্রাফিক এট এ সেম টাইম কনকারেন্টলি রান হয়। যার কারণে সার্ভারের আমরা যেই এক্সপ্রেস সার্ভারটা বানাইছি সেটা কনফিগারেশনটা একেবারেই তখন অন্যরকম হয়ে যায়। তো সেটা দরকার নেই, আমরা যেহেতু স্মল স্কেলে আছি স্মল স্কেলে আমরা চিন্তা ভাবনা করব। তো এখন আমরা কি কি কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, বা আমি কি ধরনের জিনিস জিজ্ঞেস করতে পারি, যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করতে পারি, কোনো ঠিক নেই যে কোথা থেকে কি প্রশ্ন আসবে। তবে যেমন কিছু কিছু জিনিস আমরা যেমন আহ, আমাদের যে অ্যাসাইনমেন্ট 2টা যখন ছিল সেখানে আমি জিজ্ঞেস করছিলাম এই জিনিসগুলোর উত্তর আপনারা ভালো মতো দিতে পারেন নাই। যেমন একটা কমন কোশ্চেন আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এই যে অ্যাসিনকেউইটি জিনিসটা কি, মাত্র 2-3 জন সুন্দর মতো অ্যান্সারটা দিতে পারলো, বাদ বাকি কেউই পারলো না। সেটা আনফরচুনেট, কারণ এই জিনিসটা আমি অনেকবার ভিডিওর মধ্যে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে ছবি এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এরপরে জিনিসটা আনক্লিয়ার থাকার কোনো কথা না। তো দেখেন আসলে ফেচ এটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে, একটা এপিআই। এই এপিআই এই ফেচ কথাটার ভিতরে আপনি যে লিঙ্কটা দিবেন, হ্যাঁ, এখন বর্তমানে যেহেতু আমরা লোকাল হোস্ট মানে নিজেদের কম্পিউটারকেই সার্ভার বানায় চালাচ্ছি, সেজন্য এই ধরনের কথা লেখা লোকাল হোস্ট 5000, এটা হচ্ছে পোর্ট। আর লোকাল হোস্ট বলতে বোঝায় আপনার নিজের কম্পিউটার, আর এইচটিটিপি হচ্ছে প্রোটোকল। আর এর পরে এই 5000 এর পরে যে স্ল্যাশ দিয়ে দিয়ে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার আমরা রাউটস বলি অনেক সময়। আহ, তারপরে যেমন এপিআই এর ক্ষেত্রে এটা হচ্ছে এপিআই গেটওয়ে। সো এই এই লেখাগুলো হচ্ছে রাউটস এর মতো কাজ করে। তো হবে কি, এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা থেকে সে ডাটা নিয়ে আসার, ফেচ করে নিয়ে আসার চেষ্টা করবে। কথা বুঝতে পারছেন? এই লিঙ্কটা থেকে যেমন আমার যদি সার্ভার অন থাকে, ধরেন আমাদের সার্ভার অন আছে, তো তখন আমরা যদি এই জিনিসটাই একটু কপি করে আমাদের কোন একটা ব্রাউজারের একটা ট্যাব খুলে যদি এটা পেস্ট করি, হুম, তো দেখবেন যে কিছু ডেটা আসছে, হ্যাঁ, কিছু ডেটা চলে আসছে। সো এই যে ডেটাটা চলে আসলো, এই ডেটাটা আমরা দেখেন আমরা এখন বর্তমানে কোথায় আছি, ফ্রন্ট এন্ড, অর্থাৎ হচ্ছে বেসিক্যালি এই ফোল্ডারটায় আছে। আমরা বর্তমানে এই ফোল্ডারটায় আছি, কিন্তু আমার ডেটাগুলো আসছে কিন্তু এই ফোল্ডার থেকে, এই সার্ভার থেকে আমার ডেটাগুলো আসছে। অর্থাৎ বর্তমানে আমার প্রজেক্টের 2টা ইনস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের সার্ভারটা হচ্ছে এইটা, যেটা এই যে এখানে নিচে রানিং, হ্যাঁ, রানিং, যে এই যে সার্ভার ইজ রানিং অন পোর্ট 5000, এটা মনে করেন যে এটা একটা আলাদা কম্পিউটার। আর এইটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট কম্পিউটার, যেটা আমরা এই যে বেসিক্যালি লাইভ সার্ভার দিয়ে যেটা চালাচ্ছি। এই কম্পিউটার থেকে এই কম্পিউটারটায় যখন আমরা ডাটা রিকোয়েস্ট করি, তো সেই রিকোয়েস্টটা যদি ভ্যালিড হয়, যেমন এখানে এপিআই গেটওয়েটা যদি কারেক্ট হয়, এটার মধ্যে যদি কোনো ইনভ্যালিড কোনো রিকোয়েস্ট না থাকে, আর ডেটাটাও যদি ডাটাবেজে প্রেজেন্ট থাকে, ডাটাবেসটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট কম্পিউটার, এখানে দেখেন ডাটাবেসটা আরেকটা আরেকটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলতেছে, তাহলে এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট কম্পিউটার। 3টা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা আরেকটা কম্পিউটার, 3টা ডিফারেন্ট কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। তো প্রথমে ফ্রন্ট এন্ড কি করতেছে, ফ্রন্ট এন্ডটা ব্যাক এন্ডের কাছে একটা রিকোয়েস্ট করতেছে, ব্যাক এন্ডটা দেখতেছে যে এই রিকোয়েস্টটা ভ্যালিড কিনা। যেমন এখানে গেট অল পোস্ট, আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্টটা ভ্যালিড। তারপরে সে করলো কি, একটা পার্টিকুলার ওয়ার্ড র্যাপ করে দেই, একটা পার্টিকুলার এসকিউএল কোয়েরি, একটা নির্দিষ্ট ডিবি, যে ডিবি যে ভ্যারিয়েবলটা, এই ডিবি ভ্যারিয়েবলটা কিন্তু আমরা উপরে ডিফাইন করে আসছি যে ডিবি মানে কি। ডিবি হচ্ছে আবার এইটা,
এই মারিয়া ডিবি যেটা মানে মাইএসকিউএল সার্ভার যেটা রানিং চলতেছে, হ্যাঁ, সেইখান থেকে সে তখন করতেছে কি সার্ভার থেকে আবার ডেটাটা, সরি ডাটাবেস থেকে ডেটাটা সার্ভারের কাছে আসে, সার্ভার তখন এই জিনিসটা আবার যে রিকোয়েস্ট করে তাকে রেসপন্স আকারে পাঠায়। তো এই যে দেওয়া এবং নেওয়া, এই যে রিকোয়েস্ট করা ডাটার জন্য এবং ডাটাটা যে অ্যাকচুয়াল কিনা রিয়েল কিনা, তারপরে সেটা ডাটাবেস থেকে ফেচ করে নিয়ে আসা এবং তারপরে আবার জিনিসটাকে সেন্ড করা, এই টোটাল প্রসেসটাই কিছুটা সময় লেগে যায়, টোটাল প্রসেসটাই কিছুটা টাইম লেগে যায়। আচ্ছা, টাইম তো লাগতেছে, খুব ভালো কথা, বুঝতে পারতেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন যে এই যে টাইম, ধরেন এই অ্যাওয়েটুকু নাই, এই যেই রেসপন্সটা আসবে সেই রেসপন্সটা এই আরইএস নামে ভেরিয়েবলের মধ্যে সেভ হবে। আরইএস ভেরিয়েবলটাকে ঠিক ইমিডিয়েটলি পরের লাইনেই ডট জেসন নামে একটা মেথড কল করা হয়েছে বা ফাংশন কল করা হয়েছে। এই ফাংশনের মাধ্যমে কি করা হবে, জেসন থেকে নর্মাল ডেটায় কনভার্ট করা হবে। তাহলে এইবার প্রশ্ন আসতেছে জেসন কি জিনিস। তা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে ডাটাটা অ্যাকচুয়ালি কি ফরম্যাটে আসে। হ্যাঁ, এখানে আমি যদি একটু সাইজে বড় করি তখন ভালো বুঝতে পারবেন, যে একটু খেয়াল করে দেখেন ডাটাগুলো আসে হচ্ছে অ্যারে অফ অবজেক্ট ফর্মে। তাহলে এই যে একটা অ্যারে সাইন, এই যে অ্যারের থার্ড ব্র্যাকেট, নিচেও একটা অ্যারের থার্ড ব্র্যাকেট, আর ভিতরে ভিতরে এক একটা অ্যারের এলিমেন্ট হচ্ছে একটা একটা করে অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। কিন্তু এই অবজেক্টের একটু স্পেশালিটি আছে। অবজেক্টের স্পেশালিটিটা আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে প্রত্যেকটা ফিল্ড, অর্থাৎ আমরা জানি অবজেক্টের মধ্যে ইয়া থাকে আপনার প্রপার্টি থাকে এবং ভ্যালু থাকে। যেমন এটা হচ্ছে প্রপার্টি, পোস্টেড ইউজার নেম, পোস্টেড ইউজার ইমেজ, পোস্টেড ইউজার আইডি, পোস্ট আইডি, পোস্টেড টাইম, পোস্টেড টেক্সট, এগুলো একটা একটা করে হচ্ছে আমাদের প্রপার্টি। আর এগুলো ভ্যালু, যেমন পোস্টেড টেক্সট মানে কি, পোস্ট টেক্সটে কি লেখা ছিল, পোস্টেড টাইম, পোস্ট টাইমের ভ্যালুটা কি, তো সেটা এই পাশে দেওয়া আছে। একটু খেয়াল করে দেখবেন যে এই যতগুলা প্রপার্টি থাকে সবকটা ডাবল কোটেশনে আসছে, প্রত্যেকটা ডাবল কোটেশনে আসছে। এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না, এটা হচ্ছে জেসন অবজেক্ট, যেটাকে আমরা বলি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। হ্যাঁ, এটা হচ্ছে জেসন অবজেক্ট। এই জেসন অবজেক্ট থেকে আমাকে নর্মাল অবজেক্টে কনভার্ট করার জন্য আমি এই মেথডটা কল করলাম, এই যে ডট জেসন, এটা কল করলাম। সেটার ভেরিয়েবলটার নাম হলো ডেটা, এবং সেই ডেটাটা আমি 36 নাম্বার লাইনে কনসোল লক করে দিই। ঠিক আছে, এখন এটার ফলাফলটা আমরা একটু দেখে আসি, যে যেমন পোস্ট বুক। তো আমরা যদি একটু ইন্সপেক্টে যাই, কনসোলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারে 7 ফেচ ডাটা যে 36 নাম্বার লাইন। তার মানে হচ্ছে এই যে 36 নাম্বার লাইনের আউটপুটটা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কোনোটাই মানে এখানেও সেম অ্যারে অফ অবজেক্টস, একটা অ্যারে অনেকগুলো অবজেক্ট, কিন্তু কোনোটার মধ্যে না ডাবল কোটেশন নাই। এটা কি কেউ খেয়াল করছে স্যাররা, যারা দেখতেছেন? জি স্যার, নাই। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি দেখেন তো, ডেটা কিন্তু আসছে প্রত্যেকটা প্রপার্টির মধ্যে ডাবল কোটেশন সহকারে, কিন্তু যেটা আমি যখন প্রসেসিং হয়ে 36 গেছে। নাম্বার লাইন চালাচ্ছি তখন কিন্তু কোনোটার মধ্যেই ডাবল কোটেশন চিহ্নটা নাই। আসলে কাজটা কি হয়েছে, আসলে কাজটা হচ্ছে এই রেজড জেসন, এই এই জেসন আপনি যদি ইয়াটা করেন তখন জেসন অবজেক্ট থেকে নর্মাল জাভাস্ক্রিপ্ট অবজেক্টে জিনিসটা কনভার্ট হয়। কেন নর্মাল জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, কারণ নর্মাল জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাই আমি ডম এপিআই এর মাধ্যমে ম্যানিপুলেট করতে পারবো, এবং ডম এপিআই এর মাধ্যমে ম্যানিপুলেট করে ওই ম্যানিপুলেটেড ডেটাটা আবার এই আমার ফ্রন্ট এন্ডে সেট করে দিতে পারবো। কারণ আমার তো এখানে কিছু কাজ করতে হবে, তাই না? আমি এখানে কিছু তো লিখতে হবে, নিউ 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 কিছু তো লিখবো। লেখার পরে তারপরে এখানে ধরেন আমি ইমেজ ছাড়াই দিলাম, পোস্ট একটা ইমেজ ছাড়াই দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই যে আমি কাজটা করলাম, এই কাজটার মাধ্যমে এখন দেখবেন যে যে পোস্টের সংখ্যা একটু বাড়বে। ঠিক আছে, একটা নতুন পোস্ট আসবে, সেটা হচ্ছে নিউ নিউ নিউ, এরকম এই যে নিউ 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 আসছে, কোনো ইমেজ ইউআরএল আসেনি। তো এই যে কাজটা আমি করতে যাচ্ছি, এগুলা ম্যানিপুলেট করতে হলে আমাকে জেসনে করলে কাজ হবে না, জেসন থেকে আমাকে নর্মাল অবজেক্টে ট্রান্সফার করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে আমি বললাম ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে রিকোয়েস্ট করতেছে, ব্যাক এন্ড এটাকে কিছু সময় পরে, হইতে পারে সেটা
কথার কথা হাফ সেকেন্ড বা 0.1 সেকেন্ড বা 0.2 সেকেন্ড, কিছু তো সময় লাগবে। এই সময়ের মধ্যেই যাতে এই 35 নাম্বার লাইন যাতে রান না হয়ে যায় বা 36 নাম্বার লাইন যাতে রান না হয়ে যায়, এই জন্যই আমরা মূলত await কিওয়ার্ডটা ইউজ করি। তো আমি ওকে বলি যে ভাই, এই 35 নাম্বার লাইন অ্যাওয়েট করে বলতেছে যে রেস ডট জেসনটা যে করবো একটু সময় লাগবে, তুমি একটু ওয়েট করো। 36 নাম্বার লাইন তুমি একটু ওয়েট করো। 34 নাম্বার লাইন 35 কে বলতেছে, আচ্ছা আমি যে সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি, আমার তো ডাটাটা আসতে একটু সময় লাগবে, এই আরইএস টা তো আসতে একটু সময় লাগবে, 35 নাম্বার লাইন তুমি একটু ওয়েট করো। ব্যাপারটা কি বুঝতে পারছেন যে আসলে অ্যাওয়েট কেন লিখতে হয়? কারণ এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। তার মানে এই প্রোগ্রামিংটা লাইন বাই লাইন যদি চলে, তাহলে আমার 36 নাম্বার লাইনে ইরর আসবে। কারণ তখন ডাটার কোনো অস্তিত্বই নাই, কিন্তু ডাটা কনসোল লক করার চেষ্টা করতেছে। সো এই ইররটা যাতে না আসে, এই জন্য অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর একটা কিওয়ার্ড হচ্ছে অ্যাওয়েট। ডট দেন আরেকটা কিওয়ার্ড আগে ইউজ হতো, এখন আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েটটাই বেশি ইউজ করি। সো অ্যাওয়েট কথাটা ইউজ করলে তার মানে কি, নেক্সট যে লাইনগুলা থাকে, নেক্সট সাবসিকুয়েন্ট যে লাইনগুলা থাকে, যেমন এই 34 কে বলতেছে ভাই তুমি তো আরইএস ডট জেসন করবা, একটু দাঁড়াও, আরইএসটা আসতেছে। আবার 35 যখন অ্যাওয়েট করতেছে, তখন সে 36 কে বলতেছে, আচ্ছা 36 তুমি তো ডাটা প্রিন্ট করবা, তুমি একটু দাঁড়াও, ডাটা আসতেছে। এই জিনিসটাই হচ্ছে অ্যাওয়েটের কাজ। বিষয়টা কি ক্লিয়ার স্যাররা? জি স্যার। হ্যাঁ। তাহলে যখন এই যে তার মানে এই যখন আমি একটা অ্যাওয়েট লিখি, তখন নিচের লাইনগুলোকে সে বলে যে তোমরা যে আমার ভেরিয়েবলটা চাচ্ছ, তোমরা যে আমার ডেটাটা চাচ্ছ, একটু দাঁড়াও, এই ডেটাটা এখন আসে নাই, ঘুরে আসতে সময় লাগবে, ইন্টারনেটের তো একটা দৌড়াদৌড়ি আছে। হ্যাঁ। তো আপনারা কিভাবে বলবেন? বেসিক্যালি বলবেন যে ফেচ এপিআই হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস ওয়ার্ক, অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ওয়ার্ক। এখানে ফেচ এপিআই রিকোয়েস্টার যে রেসপন্স, সেটা সার্ভার থেকে আসতে কিছুটা সময় লাগে। সেই সময় ওয়েট করার জন্য আমি অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করলাম। আর কোনো একটা ফাংশনের মধ্যে যদি একটাও অ্যাওয়েট লেখেন, সেই ফাংশনটাকে অ্যাসিঙ্ক কিওয়ার্ড দিয়ে ইন্ডিকেট করে রাখতে হয়। সেই ফাংশনটাকে অ্যাসিঙ্ক কিওয়ার্ড দিয়ে ইন্ডিকেট করে রাখতে হয়। এই গেল অ্যাসিঙ্ক অ্যাওয়েটের কাজ। আচ্ছা, আমাদের গুগলের টাইমটা বোধহয় আর নাই। আমি একটা নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা সবাই নতুন লিঙ্কে জয়েন করেন। আচ্ছা, আমি আপনাদের মেসেজ বক্সে নতুন লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা সবাই এটাতে জয়েন করেন, আমি ক্লাসরুমেও চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমরা যারা এখনো আগের লিঙ্কটায় আছি, তারা নতুন লিঙ্কটায় চলে যাই। এই লিঙ্কটা বেশিক্ষণ আর থাকবে না, অফ হয়ে যাবে। সবাই নতুন লিঙ্কে চলে আসেন। যারা যারা আগের লিঙ্কে আছি চলে যাই। আসলাম আহমেদ, ফারজাদ হাসান, মাহফুজুর রহমান, ইফতেশাম চৈতি, সবাই নতুন লিঙ্কে চলে আসি। ওকে, আমি এই লিঙ্কটা অফ করে দিচ্ছি। ঠিক আছে। তো তাহলে এই অ্যাসিঙ্ক অ্যাওয়েটের বিষয়টা বুঝাই বললাম যে অ্যাসিঙ্ক যদি একটাও ফাংশনের মধ্যে একটাও যদি অ্যাওয়েট থাকে, তখন এই ফাংশনটাকে আমাদের অ্যাসিঙ্ক হিসেবে ডিক্লেয়ার করতে হয়। ওকে। তো এরকম একটা গেল। অনেক সময় আমি প্রশ্ন করি, আচ্ছা লোকাল স্টোরেজের কাজ কি? লোকাল স্টোরেজের কাজ কি? এই প্রজেক্টে কেন লোকাল স্টোরেজ ইউজ করব? কারণ বেসিক্যালি লোকাল স্টোরেজের কাজটা কিরকম দেখাই আপনাদের। যে আমি যে এই পেজ থেকে এখানে আপনারা দেখতেও আগে একটু অ্যাড করে নেই, দাঁড়ান। মনে করেন যে আমরা যদি একটু লগ আউট করি,
এই যে পেজটা আছে, এই পেজটার কনসোলটা খেয়াল করেন যে এই পেজটার কনসোলে কিন্তু কোনো ইনফরমেশন নাই। যেই আমি কোনো একটা ইনফরমেশন দিলাম, ধরেন এখান থেকে আমি আইডি এবং পাসওয়ার্ডটা প্রোভাইড করলাম এবং লগ ইন বাটনটায় চাপ দিচ্ছি, সাথে সাথে কিন্তু আমার index.html থেকে আমি একটা ডিফারেন্ট ইউজার আইডি নট ফাউন্ড, সার্ভার অফ হয়ে গেল নাকি আবার? দেখি তো, 1 6 আচ্ছা, এখন দেখেন আমি একটু আগে ছিলাম index.html, সেখান থেকে আমি একটা নতুন পেজে চলে আসছি post.html। এখন এই index.html এ যেই আইডি এবং পাসওয়ার্ডটা আমি এন্টার দিছিলাম, সেটা কিন্তু এই post.html ফাইলের ভিতরে নাই। সেই ইনফরমেশনটা যাতে পারসিস্ট করে সেজন্য আমাকে হয় একটা ডাটাবেস মেনটেন করতে হবে, অর্থাৎ আমরা যেরকম এইখানে এখানে আমরা যেই পিএইচপি মাই অ্যাডমিনে যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছি, এটা আসতে 30 সেকেন্ডের মতো সময় নেয়। বড় হয়ে গেছে। সো হয় আপনাকে এরকম কোন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, আর নাইলে আপনি চাইলে আহ, আর আপনার ব্রাউজারের মধ্যেই কিছু স্টোরেজ থাকে, সেই স্টোরেজের মধ্যে একটা হচ্ছে লোকাল স্টোরেজ, সেটা ইউজ করতে পারেন। আমরা লোকাল স্টোরেজটা যদি একটু দেখে আসি, মনে করেন আপনি যদি ইন্সপেক্টে আসেন এবং এটা একটু বড় করলে আমাদের এখানে অ্যাপ্লিকেশন নাকি মেমোরি, হ্যাঁ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন নামে একটা ট্যাব থাকে এবং এখানে দেখবেন যে বিভিন্ন স্টোরেজ আছে, যেমন লোকাল স্টোরেজ, তারপর সেশন স্টোরেজ, কুকিজ। এই কুকিজ টুকিজ এগুলোর মধ্যেও আপনি ডেটা কিন্তু সেভ করে রাখতে পারেন। সো মূলত এক পেজ থেকে যখন আরেক পেজে জাম্প দিচ্ছি, তখন আমি যে এই পেজের ইনফরমেশন ওই পেজে নিয়ে যাব, এই জন্য আমরা লোকাল স্টোরেজটা ইউজ করি। সো আমি যদি কোশ্চেন করি যে আচ্ছা এটা কিভাবে কাজ করে, কি না করে না করে, এগুলো ভিডিওর মধ্যে সবই বলা আছে, এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। লোকাল স্টোরেজটা কি, কেন এই যে পার্টস লিখতে হলো কেন। হ্যাঁ, লোকাল স্টোরেজ আসলে ডাটাগুলো জেসন ফরম্যাটে রাখে। সো জেসন ফরম্যাটে রাখার জন্য জিনিসটা আগে অবজেক্ট বানায়, অবজেক্টটাকে তারপর ফাইনালি পার্স করা লাগে। এই তারপরে এই জিনিসগুলা তো ছিলই। তারপরে আসতেছে হচ্ছে এই কই কই গেল, আরেকবার একটু এক্সপ্লেন করেন প্লিজ। আপনি রেকর্ড দেখে নিন, সমস্যা নেই। রেকর্ড তো আমি রেকর্ডিং করে রাখছি, তো রেকর্ড দেখে নিন। আচ্ছা, যেমন এই কোশ্চেনটা আমি অনেকটাই করছিলাম যে ফর ইচ কিসের উপর কাজ করে, করে তাকায় থাকে। ফর ইচ স্যার অ্যারের উপরে কাজ করে। এই যে অল পোস্ট, এটা কি জিনিস? এটা একটা অ্যারে না? এটা তো একটা আলটিমেটলি অ্যারে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এই ফর ইচ এর ব্যাপারটা কিরকম আমি আপনাদেরকে দেখাই। হুম, এরকম আরেকটা জিনিস আছে, সেটা নাম হচ্ছে ম্যাপ। জাভাস্ক্রিপ্টে ম্যাপ নামেও একটা জিনিস থাকে, সেটাও থাকে। তো ধরেন এটা একটা অ্যারে, হ্যাঁ, আহ, ধরেন কনস্ট, অ্যারের একটা নাম দিলাম ARR ইকুয়াল টু, অ্যারে যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়ে লেখে, তো আমরা এখানে মনে করেন 1 2 3 4 এরকম কিছু একটা করুন। তো এই অ্যারের উপর ফর ইচ চালানোর সিস্টেম হচ্ছে অ্যারের নামটা লিখবেন ডট, তারপর লিখবেন ফর ইচ। ঠিক আছে, এখন এইটার ভিতরে, এই যে জিনিসটার ভিতরে, এটার ভিতরে আমাদেরকে যে জিনিসটা লিখতে হয়, এটাকে প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় কলব্যাক। তার মানে হচ্ছে একটা ফাংশনের ভিতর যখন আরেকটা ফাংশন আমরা ইনপুট বা প্যারামিটার হিসেবে প্রোভাইড করি, সেটার নাম হচ্ছে কলব্যাক। তো ধরেন এখানে বেসিক্যালি একটা ফাংশন লিখতে হবে। তো ফাংশন লেখার আমি আপনাদেরকে একটা মডার্ন স্টাইল শিখাই দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। অর্থাৎ ফাংশনটা এইভাবে লেখা। নর্মালি তো ফাংশন আমি আপনাদেরকে এইভাবেও আমি অ্যারো ফাংশন ক্লাসেও দেখাইছিলাম যে ফাংশন লেখার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা লেখা, অর্থাৎ এই জিনিসটাকে আপনি কিওয়ার্ডটা লিখবেন, তারপর ফাংশনের নাম দিবেন, যেমন এনিথিং মাই ফাংশন এরকম একটা নাম দিলেন। তারপরে হচ্ছে বেসিক্যালি আপনার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এদিকে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিবেন, আর মাঝখানে মাঝখানে আমরা কোডগুলো লিখব। এইভাবেও লেখা যায়। এই সেম জিনিসটা লেখার আরেকটা স্টাইল হচ্ছে এরকম, যে কনস্ট, একই জিনিস, কনস্ট মাই
ফাংশন ইকুয়াল টু অ্যারো ফাংশনের মাধ্যমে লেখা। অ্যারো ফাংশনের জন্য প্রথমে প্যারামিটার লিস্টের যে ফার্স্ট ব্র্যাকেটটা অর্থাৎ অর্থাৎ এই জিনিসটা ফার্স্টে দিতে হয়। হুম, এই ফার্স্ট ব্র্যাকেটটা। তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে এরপরে একটা ইকুয়াল চিহ্ন দেওয়া লাগে এবং অ্যারো চিহ্ন মানে ইকুয়াল এবং গ্রেটার দেন এই চিহ্নটা দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে। এটা হচ্ছে আমার ফাংশন বডি লেখার জায়গা। সো আমি আপনাদের ক্লাসেও দেখাইছিলাম যে আসলে জাভাস্ক্রিপ্টে ফাংশন দুই ভাবে লেখা যায়। তো এই অ্যারে ডট ফর ইচ এটার ভিতরে আমরা মূলত একটা কল ব্যাক ফাংশন লিখব। তো ফাংশন যেহেতু অ্যারো চিহ্ন দিয়ে লেখা যায় সো আমরা ওইটাই ফলো করছি। হুম, আমরা ওখানে এটা ফলো করছি। দেখেন যে সামথিং ডট ফর ইচ, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা প্যারামিটার ছিল। ফার্স্ট ব্র্যাকেট কোনোটায় প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, এটা তো অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে। আমার ক্ষেত্রে ছিল, ঠিক আছে। এরপর তারপরে একটা চিহ্ন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আর শুরু। আচ্ছা, ভালো কথা। তো এইবার আসি হচ্ছে যখন অ্যারে ডট ফর ইচ এটার ভিতরে আমি এখন একটা লেখা শুরু করি। সো আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। Sorry, সবই এক কালার হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো আমরা করলাম কি, এটা লেখা শুরু করি, ঠিক আছে। এটা লেখা শুরু করলাম, এটা আমাদের ফাংশনের বডি। আচ্ছা, এখন আমি যেটা করব যে সেটা হচ্ছে আমরা এই জায়গাতে একটা যে কোনো একটা ভেরিয়েবল এর নাম দিতে পারি, এনিথিং, কথার কথা সি। এবং আমি যদি এই জিনিসটা লিখি এখন যে কনসোল ডট লগ সি, তো এটার আউটপুট কি আসবে এটা আগে লিখি, তারপরে আমি এক্সপ্লেন করতেছি। এটার আউটপুটটা আসবে হচ্ছে 1 2 3 4, 4 লাইনে 1 2 3 4 এই লেখাটা আসতে শুরু করবে, ঠিক আছে। এটার আউটপুটটা এইভাবে আসবে। আচ্ছা, এখন কি হচ্ছে এবার বলি। যখন অ্যারে ডট ফর ইচ ম্যাপের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, ওয়ার্কটা সেম, কিন্তু ম্যাপটা একটু অন্যভাবে কাজ করে, ফরেস্ট একটু অন্যভাবে কাজ করে। কেউ মনে হয় আসছে, ওর একটু এন্ট্রি দিয়ে নেই। এক্সকেলে দিয়েছিলাম। তো যেটা হচ্ছে যে আপনি যখন এই অ্যারেটার মধ্যে 4টা এলিমেন্ট না 1 2 3 4, এটার উপরে যখন আমি ফরেস্ট চালাচ্ছি, এটা একদম অ্যারের ফার্স্ট এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্ট পর্যন্ত এক ঘর করে করে ইটারেট করবে। এবং ওই যেটা ইটারেট করবে সেটার ভ্যালুটাই সি এর ভ্যালু হিসাবে কাউন্ট হবে। তার মানে হচ্ছে যখন অ্যারে ডট ফর ইচ লিখলেন এবং এখানে প্রথম ইটারেশনে সি এর ভ্যালু আসবে হচ্ছে 1, তার মানে হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে সি। হুম, একদম একদম ফার্স্ট টাইমে স্ট্রোক একটু কমাই দিই। হ্যাঁ, একদম ফার্স্টে এইটা হচ্ছে সি। ডিফারেন্ট কালার দিই। এই সি এর ভ্যালু হচ্ছে 1 এবং প্রিন্ট হলো 1। তারপরে হবে কি, ঠিক তার পরের ইটারেশনে এই সেম প্রোগ্রামিং কোড আরেকবার রান হবে। সো এবার রান হবে কার উপর, এই সি এর উপর। এর আগেরটা মুছে যাবে, আর পুরোটাই চলে যাচ্ছে। পুরোটা একসাথে লেখার কারণে হয়ে গেছে এরকম, সমস্যা নাই। এইভাবে কেটে দেই। তাহলে এর পরেরটা আসতেছে হচ্ছে 2 এর পরে 3, আর এর আগেরটা কাটা, তারপরে 3 কাটার পরে, তার মানে এই সি এর ভ্যালুটা একদম প্রথম এলিমেন্ট থেকে স্টার্ট করে এক ঘর আগাইতে থাকবে, আর সি এর ভ্যালুটা একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, একবার 4 হবে, এবং সেটাই আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এখন আমার প্রজেক্টে যে জিনিসটা কিভাবে আসছে একটু খেয়াল করে দেখেন। অল পোস্ট এটার ভিতরে কি আছে, আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, আমাদের এই অল পোস্টের ভিতরে আছে হচ্ছে সবকটা পোস্ট। এখন বর্তমানে আমরা স্ক্রোল করলে 8টা পোস্ট দেখতে পাচ্ছি, এটা 0 থেকে 7 পর্যন্ত আছে। তো আমি এই পোস্টটাকে জাস্ট খালি প্রিন্ট করব, মানে কি, এই এই ডমের সাহায্যে আমার এই পোস্ট ডট এইচটিএমএল পেজের মধ্যে ডমের সাহায্যে এই পোস্টগুলা দেখাবো, একটা একটা করে দেখাবো। প্রথমে কোনটা দেখাচ্ছি, 0 নাম্বার। দেখেন 0 নাম্বার লেখা কি, নিউ নিউ নিউ, এই যে নিউ নিউ নিউ। তারপরে এক ঘর গেলাম, 1 এর মধ্যে কি লেখা ছিল, মাই সেলফি উইথ এন ঈগল পাখি, এই যে মাই সেলফি উইথ এন ঈগল পাখি। তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে করে একটার পর একটা পোস্ট যেতে যেতে একদম লাস্ট পোস্টটা ছিল 7। এখানে লেখা কি, দিস ইজ মাই ওয়াইফ।
সো এভাবে দিস মাই ওয়াইফের পোস্টটা চলে আসবে। ব্যাপারটা কি বুঝছেন? ফর ইচ কি জিনিস? ফর ইচ হচ্ছে অ্যারে লুপ করার জন্য একটা মেথড। অ্যারে লুপ করার জন্য একটা মেথড হচ্ছে ফর ইচ। আমি এই প্রশ্নটা অ্যাসাইনমেন্ট 2 তে মানে অনেককেই জিজ্ঞেস করছি, কেউই বলতে পারে না যে ফর ইচ কিসের উপর কাজ করে। ঠিক আছে, এটা তো বুঝতে হবে। তারপর কোশ্চেন আসতে পারে ডম কি? ডম হচ্ছে একটা এপিআই, যেটার মাধ্যমে আপনার জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে আপনি আপনার এইচটিএমএল এর এলিমেন্ট গুলা কন্ট্রোল করতে পারতেছেন। হ্যাঁ, এই যে দেখেন ইনার এইচটিএমএল এর মাধ্যমে আপনি ঢুকাই দিচ্ছেন একটা আস্তা এইচটিএমএল কোড, আপনি এত বড় একটা এইচটিএমএল কোড আপনি ইনজেক্ট করতে পারতেছেন এইচটিএমএল পেজের ভিতরে। আবার এইচটিএমএল পেজ থেকে ডেটা নিয়েও আসতে পারতেছেন। যেমন এই জায়গায় আমরা যে কাজটা করছি, পোস্ট কন্টেইনার এই আইডি ধরে এইচটিএমএল পেজ থেকে একটা একটা জিনিস জাভাস্ক্রিপ্ট কোডে নিয়ে আসছি। এই জিনিসটা কিন্তু যেই এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে আপনি করছেন, এটার নাম হচ্ছে ডম। এটার নাম হচ্ছে ডম। বলেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডম। তাহলে এটা বলতে পারি ডম কি জিনিস, ডম কিভাবে কাজ করে, এই যে আপনি লাইন লাইন বাই লাইন কোড লিখলেন, কোনটা কিভাবে কাজ করতেছে, কেন লিখতেছেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অ্যাওয়েট সিঙ্ক অ্যাওয়েট গেল। তারপরে এই যে এখানে অ্যাপেন্ড চাইল্ড কেন করলেন। তারপরে যেমন এই যে এই প্রশ্নটাও অনেকে করছিলাম, যে এখানে কোথায় জানি লেখা ছিল, ওই জানি ছিল ডাবল কোটেশনটা, লগ ইন জেএসএ নাকি। হ্যাঁ, যেমন আচ্ছা এখানেও একটা প্রশ্ন আসতে পারে যে পোস্ট মেথড এবং গেট মেথড কি জিনিস। তো একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের নর্মালি যে মেথডটা থাকে সেটা হচ্ছে গেট মেথড। তখনই আমরা যেমন এই যে কোথায় ছিলাম, লগ ইন জেএস তো ফেচ ডাটা ডট জেএস, এখানে কিন্তু আমরা আলাদাভাবে ফেচের পরে আমরা কিন্তু মেথডটা ডিক্লেয়ার করি নাই। কিন্তু যখন লগ ইন জেএস এ ছিলাম ওখানে আবার আলাদাভাবে মেথডটা ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে পোস্ট আর গেটের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে আপনি যখন গেট মেথডটা করেন তখন ইউআরএল এর মধ্য দিয়ে ডাটা যায়, ডাটাটা ইউআরএল এর মধ্য দিয়ে যায়। আর যখন পোস্ট মেথডকে করেন তখন ইউআরএল এর ভিতর দিয়ে ডাটা যায় না। ঠিক আছে, এইটা পোস্ট মেথডটা মোর সিকিউর। কারণটা কি, কেন আমি এই ফেচ ইউজার ইনফোর মধ্যে পোস্ট মেথড ইউজ করলাম কিন্তু ডাটার জন্য কেন ইউজ করলাম না? কারণ এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে আমি যেই জিনিসটা হেডার হিসাবে পাঠাইছি, হেডার হিসাবে আমি বডির সাথে যে জিনিসটা পাঠাইছি সেটার মধ্যে ইউজারের আইডি এবং পাসওয়ার্ডটা লেখা ছিল। পাসওয়ার্ড যেহেতু একটা সেন্সিটিভ ইনফরমেশন, সেহেতু এই সেন্সিটিভ ইনফরমেশনটা ইউআরএল এর সাথে গেলে সমস্যা থাকে। কিন্তু ইউআরএল এর সাথে যদি কথার কথা, যেমন ইউআরএল এর সাথে আপনার এই গেট অল পোস্ট মানে এপিআই গেটওয়ের যে ভ্যালুটা সেটা যদি যায়, ডাজন্ট ম্যাটার, এটা জানলেও কিছু আসে যায় না। তো আমরা কিন্তু এই পোস্ট গেট প্রায়ই দেখি, যেমন এখানে খেয়াল করে দেখেন meet.google.com, এটার পরে স্ল্যাশের পর কিন্তু আমি গুগল মিটের লিঙ্কটা দেখতে পাচ্ছি। স্যাররা কি খেয়াল করতে পারতেছেন? আমাদের এটাই কিন্তু লিঙ্ক। এই যে VYKRJVS দেখতে পাচ্ছেন স্যাররা? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তার মানে কি দেখেন, মানে আপনাদের কাছে মনে হতে পারে না যে এটা একটা সিকিউর ইনফরমেশন না, যে আমাদের গুগল মিটের লিঙ্কটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু ইউআরএলই দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা ইউআরএল দিয়েই যাচ্ছে। কিন্তু আমার আমার গুগলের আইডি বা পাসওয়ার্ড কি যদি এই স্টাইলে যাইতো তাহলে সমস্যা হতো না? আইডি পাসওয়ার্ড যদি এইভাবে আসতো তাহলে আমরা দেখে বলতে পারতাম না যে কে কি মানে কার আইডি কি, কার পাসওয়ার্ড কি, এরকম বিষয়গুলো। সো গেট পোস্টের মধ্যে ডিফারেন্স কি, এগুলো ক্লাস প্রত্যেকটা ভিডিওর ভিতরে আস্তে আস্তে করে বলা ছিল, আমি তারপরেও আবার একটু করে বলতেছি আর কি। অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কিভাবে কাজ করে? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মূলত হচ্ছে আপনার ভ্যালু এবং প্রপার্টির সমন্বয়ে অবজেক্টগুলো তৈরি হয়। ঠিক আছে, তো অবজেক্ট কি জিনিস? যেমন মনে করেন যে আমরা যেরকম সোনারগাঁ ইউনিভার্সিটির আমরা স্টুডেন্ট, হ্যাঁ, তো জেএস অবজেক্টস। আচ্ছা, তো আমাদের অবজেক্ট লেখার সিস্টেম কি, মনে করেন যে আমি একটা অবজেক্ট লিখলাম যে স্টুডেন্ট, স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে স্টুডেন্টের একটা নেম থাকে। হুম, ধরেন আমার নাম হচ্ছে তানজিল, এটা একটা স্ট্রিং। তো এটা লেখার সিস্টেম হচ্ছে ফার্স্টে
আহ, আপনার কি, বা আমরা এটাকে অনেক সময় কি বলি, অনেক সময় প্রপার্টি বলি। আর আরেকটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? কি এবং ভ্যালু এটা সমন্বয়ে আপনার অবজেক্টটা তৈরি হয়। তো যেমন নেম হইতে পারে, যেমন আমার কথার কথা আমার একটা স্টুডেন্ট আইডি আছে না? হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট আইডি থাকতে পারে। হ্যাঁ, যেমন মনে করেন যে সি 1 2 3 4 5 6 কিছু একটা আইডি আছে। হ্যাঁ, এবং অবজেক্টের স্পেশালিটিটা হচ্ছে যে অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলা সেটা বিভিন্ন ডেটা টাইপ হইতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, করলো না। আচ্ছা, একটু হ্যাং করছিল বোধহয়। তো অবজেক্টের ভিতরে যে ডেটাটা এটা বিভিন্ন টাইপের হইতে পারে। যেমন এই ক্ষেত্রে আইডিটা ছিল, আইডি এবং নেম এই দুইটা স্ট্রিং ছিল। এবার আমরা যদি কথার কথা লিখি সিজিপিএ, হ্যাঁ, তাইলে এটা মনে করেন একটা নাম্বার। হ্যাঁ, ধরেন কথার কথা 3.50। অর্থাৎ মাল্টিপল ডিফারেন্ট ডেটা টাইপস একসাথে রাখার জন্য আমরা এই অবজেক্ট এই জিনিসটা ইউজ করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই স্টুডেন্টের সিজিপিএটা জানতে চাই, তাহলে এটা দেখানোর দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে এইভাবে লেখা, যে স্টুডেন্ট ডট সিজিপিএ, যেটা আমি আপনাদের বেশি দেখাইছি হচ্ছে আপনাদের প্রজেক্টের ভিতরে। আরো একটা স্টাইল আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট লেখার পর আপনি একটা থার্ড ব্র্যাকেট দিবেন এবং এটার মধ্যে ডাবল কোটেশনে আপনি সিজিপিএ লিখে দিবেন। দুই ক্ষেত্রেই অ্যান্সার আসবে 3.5 3.5, দুই ক্ষেত্রেই 3.50 এই অ্যান্সারটা আসবে। ঠিক আছে? তো আমি অনেক সময় জিজ্ঞেস করি অবজেক্ট কি জিনিস, অবজেক্ট কেন লাগে, অবজেক্ট কিভাবে অ্যাক্সেস করতে হয়। আচ্ছা বলেন তো এই অবজেক্টের এই প্রপার্টিটা কিভাবে অ্যাক্সেস করতে হয়। এরকম সহজ সহজ কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করি। আর আরো অনেক কিছু থাকতে পারে, যেমন এই ব্যাকটিক। এই ব্যাকটিক দিয়ে কি কি প্রকাশ করে, এটাও সেকেন্ড অ্যাসাইনমেন্টে বহুবার জিজ্ঞেস করছি ব্যাকটিক কি জিনিস। হ্যাঁ, ব্যাকটিক হচ্ছে টেমপ্লেট লিটারাল। ঠিক আছে? টেমপ্লেট স্ট্রিং লেখার জন্য, কারণ নর্মাল স্ট্রিং এর মধ্যে ভ্যারিয়েবলের ভ্যালু লেখা যায় না, কিন্তু টেমপ্লেটটা ইউজ করলে আপনি ডলার সাইন করে ডাইনামিক ভ্যালু পাঠাইতে পারেন এই ইউআরএল এর সাথে। সেই জিনিসটার জন্য আমরা টেমপ্লেট লিটারালটা ইউজ করি। আম, তারপরে এই যে ডেট, হ্যাঁ, ডেটটা থেকে প্রশ্ন আসতে পারে, ডেটের মধ্যে সেট মিনিট কি জিনিস। যেমন আমি অনেক সময় জিজ্ঞেস করি যে ডেট এটা কি লাইভ নাকি স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক নাকি লাইভ। আসলে বেসিক্যালি ডেটটা কিন্তু লাইভ না। যেমন আমার এই ঘড়িটা দেখলে মনে হচ্ছে লাইভ, কিন্তু আসলে এটা লাইভ না। এটা যেই সময়টা আমি আমি দেখতে যাব ঠিক ওই সময়টা একটা স্ক্রিনশট করে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে? লাইভ হলে হয়তো কি ওটার কোনো চেঞ্জ আমি আহ, সাথে সাথে দেখতে পারতাম। কিন্তু এখানে আসলে আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ডেট অবজেক্টটা, যেটা জাভাস্ক্রিপ্টের ডেট অবজেক্ট, লাইভ অবজেক্ট না। ঠিক যেই সময় আপনি অ্যাক্সেস করবেন ঠিক সেই সময় একটা স্ক্রিনশট তুলে আপনাকে ওই স্ক্রিনশটটা দেখায়। তো যেটা হয়, বারবার স্ক্রিনশট তুললে মনে হয় লাইভই দেখতেছি, অনেকটা এরকম। এনিথিং, আমি যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। এদিকে লগ ইন জেএস এর ভিতরে তো পোস্ট বললাম, এদিকেও অবজেক্টের কাজ আছে। আর সার্ভারে চলে যাই। এবার সার্ভারে আমাদের প্রশ্ন ছিল বেসিক্যালি যে কেন কোনো কোনো জায়গায় পোস্ট, কেন কোনো কোনো জায়গায় গেট ইউজ করলাম। হ্যাঁ, মাইএসকিউএল কোয়েরি থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যে এটা কি, কেন লিখলেন, কিভাবে লিখলেন। ইনজেকশন কিভাবে ঠেকানো যায়, মাইএসকিউএল ইনজেকশন বলতে কি বোঝায়, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। এগুলো সবই ভিডিওর মধ্যে আমি ডিটেইল আলাপ আলোচনা করে রাখছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে বেসিক্যালি যে এই যে ইরোর রেজাল্ট হ্যান ত্যান এগুলা কেন লিখি। আহ, তারপরে যেমন আমরা অনেক সময় দেখবেন ট্রাই ক্যাচ লিখতেছি, তাহলে ট্রাই ক্যাচ ফাইনালি এটা কি জিনিস, কেন কাজ করে, ইরোর হ্যান্ডেলিং বলা হয়। হ্যাঁ, এই জিনিসগুলা কি, এনিথিং। সো এখানে আমরা মোটামুটি অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছি। তো যাই করেন না কেন আমি যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারি। সিএসএস এর কোশ্চেন গুলো তো আমাদের মোটামুটি আগের থেকেই করা ছিল। আহ, বিভিন্ন বাটন টাটন এগুলো ছিল। তো আশা করা যায় যে আহ, এখানে আপনাদের সমস্যা হবে না। এই স্টাইল, হ্যাঁ, এই যে যেমন কথার কথা ফ্লেক্স কি জিনিস। হ্যাঁ, তারপরে এই যে এখানে মাল্টিপল সিএসএস কিভাবে দিতে হয়, অর্থাৎ দুইটা ডিফারেন্ট জিনিসের উপর সিএসএস দেওয়া হচ্ছে, কিভাবে দিলাম।
এই জিনিসগুলোই আর কি। ঠিক আছে? সোজা কথা হচ্ছে আপনার প্রজেক্টে যে কোনো জায়গা থেকে আমি বলতে পারি যে আপনার কোডটা দেখি, কোডটা দেখে আমি যে কোনো জায়গা থেকে বলতে পারি যে এটা কি জিনিস, কেমনে ব্যাখ্যা করেন, হ্যাঁ, কেন লিখলেন, এটা লিখলে কি হতো, না লিখলে কি হয়, এই সমস্ত ভাবে এগুলো তো দেখছেনই অলরেডি। আমরা ক্লাস পারফরমেন্স 1 2 দিয়ে আসছি, ওখানেও আমি একইভাবেই প্রশ্ন করছি, সেম সেম স্টাইলেই অ্যান্সারটা থাকবে, আর প্রজেক্টটা আমাকে রানিং দেখাবে, বাস আপনাদের ফাইনালের মোটামুটি শেষ। তো এতটুকুর ভিতরে বলেন এবার কোশ্চেন। কোশ্চেন বলেন। না স্যার, বলার মতন কিছু নাই। হুম। বলার মতন কিছু নাই স্যার। আচ্ছা, অন্যরা যারা একটু কম বেশি বুঝতেছেন বা সামথিং। সব মিলায় একটু চাপ হয়ে যায় স্যার। হ্যাঁ, চাপ দেওয়াই তো আমার কাজ। ওটার জন্য তো আমাকে বেতন দেয়। খুবই চাপ হয়ে যায় স্যার এই অফিস টফিস করে। না, এই জন্য আসলে স্যার আমি এই অপশনটা রাখছি যে আপনারা আমার আমার প্রজেক্টটাই ফলো করে নিয়ে আসার একটা সুযোগ। কারণ নর্মালি এই ধরনের কোর্স আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, মানে স্যার একটা করবে ওটা নিয়ে দেখাবো, এটা তো ইম্পসিবল, চিন্তারও বাইরে। ঠিক আছে? এটা অবশ্যই নিজের প্রজেক্ট নিয়ে আসতে হতো, আর তাও আরো হাজার গুণ প্রশ্ন করতো, এটা কেন হইলো, এটা কেন হইলো, আরো ইত্যাদি ইত্যাদি। আর আমি মূলত এই টেকনিকটা আনছিলাম হচ্ছে প্রথম যখন আন্দোলনের সময় হইল। হ্যাঁ, তখন দেখলাম যে একটা বিশাল গ্যাপ পড়লো, স্টুডেন্টরা নিজেদের প্রজেক্ট আনতে পারতেছে না। তো পরে দেখলাম যে না, এই জিনিসটা আবার ওয়ার্কিং স্টুডেন্টদের ক্লাসেও দিলে খারাপ হয় না, কারণ তাদেরও অনেক সাংসারিক প্রেশার থাকে, প্লাস অফিসের প্রেশার থাকে, তো তাদেরও দরকার। তো যার কারণে আমি জিনিসটা একটা অপশন হিসাবে সবসময় রাখি, বাট আমি অলওয়েজ প্রেফার করি আপনারা নিজেদের প্রজেক্ট করেন। কারণ নিজের একটা প্রজেক্ট করলে তখন মানে বোঝা যায় যে আসলে কোডটা রান হচ্ছে কিভাবে। কারণ এই যে আমি করে দিচ্ছি এটা মোরলেস কপি করা। হ্যাঁ, যেমন কথার কথা ধরেন রণবীর রয়, উনি মাঝখানে করবে কি, হ্যাঁ, রণবীর রয় উনি কোডটা করবে, উনি কইরা ধরেন ইফতেশাম চৈতি শরীফুল মাহফুজুর সবাই দিয়ে দিবে, দিয়ে পরে বলবে যে তোদের আমি পরীক্ষার আগের দিন বুঝাই দিব। তারপরে হয়তো রণবীর রয় 100-তে 100 পাবে, হয়তো ইফতেশাম 60 পাবে, হয়তো শরীফুল 50 পাবে, বাস থিয়া থুয়া সবই পাস, সবাই খুশি, হাসতে হাসতে বাসায় চলে গেল। কিন্তু আলটিমেটলি এতে শুধু পড়াশোনাটা হইলো শুধু রণবীরের। ইফতেশাম পাস, কিন্তু লাভ নাই, শরীফুল পাস, লাভ নাই, মাহফুজুর পাস, লাভ নাই, কেউ কিছু শিখতে পারলো না। আলটিমেটলি ওদের সবার লস হয়ে গেল। ব্যাপারটা কি বুঝতে পারছেন স্যাররা? স্যার, ভাইবার যে বিষয়টা ওইটা আমরা যে কোডটা করব সেখান থেকে কি আপনি কোয়েশ্চেন করবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার কোড থেকেই আপনাকে কোশ্চেন করবে। স্যার একটা ছোট কথা ছিল স্যার, একটু বলা হ্যাঁ, হ্যাঁ, যাবে? বলেন বলেন বলেন। স্যার আমরা আসলে কোর্সে যেটুকু সময় পেয়েছি এর মধ্যে কি স্যার আসলে ব্যাক এন্ডের কাজ ওইভাবে আমাদের তো আমরা কোনো করিনি বলা যায়, টোটালি ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, তো জানি, এই তো জন্যই কিন্তু স্যার আমি ধরেন রেকর্ডেড কন্টেন্টটা দেই। কারণ আমি যদি এটা ধরেন লাইভ ক্লাস করায় ফেলতাম এবং কোনো রেকর্ড না থাকতো, তাহলে একটা বড় সমস্যা হয়তো কি যে ধরেন লাইভ ক্লাসে আপনি আসলেন না, প্রথম একটা ক্লাস মিস হইলো, তারপর আপনি বুঝতেই পারতেন না যে হচ্ছেটা কি। স্যার আমি একটু একটু শেষ করি স্যার। হলো স্যার হ্যাঁ, যারা হ্যাঁ। ধরেন আমরা বিগিনার, ধরেন হচ্ছে আমরা কখনো HTML CSS দেখিনি। হুম, হুম, হুম। তো তাদের পক্ষে কি আসলে স্যার এই ৬টা ৭টা ৮টা ক্লাস করার পরে আপনার ভিডিও দেখে নতুন কোনো প্রজেক্ট করা আসলে পসিবল হয়? নতুন প্রজেক্ট, হ্যাঁ, হ্যাঁ, নতুন প্রজেক্ট করা যায়। কারণ আমি আগেও বলছিলাম যে আপনাদের মানে খুব সিম্পল আইডিয়ার উপরে করতে, হ্যাঁ। আমি কি কিরকম? বলছি যতগুলো ফ্রেন্ড আসলে এই লাইনে আছে, তারা অলমোস্ট ১ বছর ২ বছর এইভাবে সময় দেওয়ার পরে তারা একটা পজিশনে আসছে। আসলে এটা কি আমাদের ৩ মাসের কোর্সে বা হচ্ছে ৮টা ৯টা ক্লাসে আসলে এতদূর কি করা পসিবল হয় বলে মনে হয় না স্যার।
না, না, স্যার, কারণ আমি আপনাদের একটু বলি, আমি এই জিনিসটা ১ বছর যাবত নিচ্ছি। প্রায় মোর অর লেস ২-২৫০ স্টুডেন্ট আমি পড়াইছি। অনেকেই কিন্তু নিয়ে আসছে। ঠিক আছে? আর এটা জিনিসটা যদি স্যার ইম্পসিবল হইতো, নিজে তাহলে উদাহরণ আমি দিচ্ছি কিন্তু আপনি বলছেন যে ৩ জন আপনার বাইরে থেকে মানে নিজে বানায় নিয়ে আসছে। 200 জনে 3 জন স্যার। না, স্যার না, না, আসলে ওটা হচ্ছিল আমারটার উপরে আপডেট ডিলিট নিয়ে আসা। ওটা ২০০ জনে ৩ জন। কিন্তু নিজেদের প্রজেক্ট অনেকেই তাই বানায় নিয়ে আসছে। অনেকেই স্যার বানায় নিয়ে নিজেরা আসছে। কারা করতে পারে যারা ধরুন এটা নিয়ে কাজ করতেছে। আমাদের ক্লাসে যেমন হ্যাঁ, আছে হইতে পারে। তারা এটা কাজ যেমন যেমন করলে কথার কথা যে আপনি ধরেন কথার কথা আগের থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেক্ষেত্রে আপনি একটু ভালো পারবেন স্বাভাবিক। এটা এটা তো অস্বাভাবিক না। একটা ক্লাসে তো সবাই এ প্লাস পায় না। এটাই তো না ক্লাস বাস্তবতা। না স্যার সবাই আছে আপনি এখন এই পৃথিবীতে আপনার যে কোশ্চেনটা আমি বুঝছি, আমি বলি। আপনার আমি কোশ্চেনটা বলতে হচ্ছে চাচ্ছি যে যে যারা একদমই নতুন তাদের জন্য জিনিসটা ফেয়ার কিনা। ঠিক না? জি স্যার। হ্যাঁ, স্যার আমি বুঝতে পারছি। এক্স্যাক্টলি সাহায্য করতেছি না স্যার। আসলে আপনি চেষ্টা করতেছেন যেন আমরা কিছু একটা আমাদের শেখানোর জন্য। স্যার কিন্তু আসলে টু বি অনেস্ট এটা কি আসলে এনাফ টাইম যে আসলে ন্যূনতম একটু শেখা বেসিক শেখার পক্ষেও সম্ভব আপনার কাছে মনে হয়? আপনি ওভারঅল থিংকিং করে একটু জাস্ট বলবেন হ্যাঁ, যে হ্যাঁ। না, overall আমি আমি বুঝতে পারছি। আপনার কোশ্চেনটা বুঝতে পারছি যে, যে ৮-১০ টা ক্লাসে ওয়েব ডেভেলপমেন্ট এ কতদূর আগানো যায়। তো এটা মনে হয় আমি একদম ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে আসলে আপনি ফ্রন্ট এন্ডে এটা ফ্রন্ট এন্ডটাও প্রপারলি আসলে একদম শিখতে পারার কথা না। হ্যাঁ, শিখতে পারার কথা না। তো এটা বাস্তব। হ্যাঁ, অবশ্যই বাস্তব। এবং আপনাদের মনে হয় আমি বিভিন্ন সময় বলছিলামও যে এটা কোনো স্যার আ এটা আপনিও স্বীকার করছেন আমাদের যে সম্ভব যে না, বাট দেখেন স্যার আমরা ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু ইউটিউব বা রেকর্ডিং দেখেই শিখতেছি। আমরা হ্যাঁ, ক্লাসে হ্যাঁ, কিন্তু ওইরকম প্রপার টাইমে আপনি আমাদেরকে মানে পুরো ক্লিয়ার করতে পারেন নাই আসলে সময় সবকিছু মিলায়। আমি হ্যাঁ, আপনাকে হ্যাঁ। দোষারোপ করতেছি না বাট ওভারঅল সিচুয়েশনটা বলতেছি কারণ হচ্ছে আপনি চাইতেছেন আমরা কিছু একটা অর্জন করি। টু বি অনেস্ট আমরা আসলে ৩ মাসে মানে যদি আমরা পুরো সময়টাও দিতাম, আপনার শুধু অন্যান্য সাবজেক্টে কোনো কিছু চিন্তা না করে বা আমাদের অফিসিয়াল চিন্তা না করে জাস্ট হচ্ছে নরমাল স্টুডেন্ট হিসেবেও ট্রাই করতাম। আমি মনে করি যে আসলে মেবি ফ্রন্ট এন্ডটাও হয়তোবা প্রপারলি আমরা শেষ করতে পারতাম না। হুম, হুম। আরেকটা বুঝতে পারছি। বিষয় আসলে হচ্ছে স্যার যে না, না, আমি আমি একটু বলি, আমি একটু বলি। হ্যাঁ স্যারদের হয়তো এক্সপেকটেশন হচ্ছে যেমন এই যে আমরা সামনে আমি যেটা ইউজ করি, হ্যাঁ? এক্সক্যালিব্র। এটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটা জিনিস। তো মনে হইতে পারে যে আমিও যদি এরকম একটা প্রজেক্ট আনতে পারতাম, হ্যাঁ? তাইলে আমি মনে, মনে একটা স্যাটিসফ্যাকশন পাইতাম যে না আমি কিছু শিখতে পারছি। আসলে আমাদের আ মেইন সমস্যা হচ্ছে আমরা যেই সফটওয়্যার গুলো ইউজ করি, এগুলা কোনো একজন মানুষের কাজ না। কথা বুঝতে পারছেন? আমি আ সবসময়ই বলি যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা হচ্ছে কোলাবোরেটিভ ওয়ার্ক। তার মানে আমি আপনার ধরেন আপনাদের কিন্তু বলাই ছিল যে আপনারা ৩ জন গ্রুপ মেম্বার রাখতে পারবেন। সেই ক্ষেত্রে একজন মিলে আসলে পারবে না। ঠিক আছে? একজনের জন্য অনেক হিউজ প্রেশার হয়ে যায়। ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড সবকিছু মেইনটেইন করা। তারা করবে কি? তারা হচ্ছে ৩ জন মিলে কাজটা করবে। একজনকে বলবে তুমি ব্যাক এন্ডটা দেখো, আমরা ২ জন ফ্রন্ট এন্ড দেখতেছি। বা আরেকজনের বলবেন যে তোমরা তোমরা এখন ও ব্যাক এন্ড করতে গিয়ে আটকায় গেল। তখন যারা ফ্রন্ট এন্ড এ ছিল ওরাও ওকে সাপোর্ট দিবে। যে, আচ্ছা ঠিক আছে চল গিয়ে বসি। ব্যাক এন্ড ছাড়া তো ডাটাই আসবে না। ডাটা ছাড়া কাজ করব কিভাবে? তারপরে তারা বসলো। তারপরে মনে করেন এখন আমাদের অনেক ধরনের টুলস আসছে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সর্বোচ্চ টুলস ছিল হচ্ছে YouTube বা ওয়েবসাইটস গুলা। তখনও এআই আসে নাই ওইভাবে। কমার্শিয়ালি এভেইলেবল ছিল না। এখন এআই চলে আসছে। এআই খুব সুন্দর কোডও লিখতে পারে। তো আপনারা এআই কে বললেন, "আচ্ছা এআই আমার তো এই ধরনের সমস্যা হচ্ছে, এই ধরনের এরর আসে। আমি কি করতে পারি? তুমি আমাকে সাজেশন দাও।" সে ৪-৫ টা সাজেশন দিল। দেখবেন ১ কি ২ এর মধ্যেই আপনার সলিউশন এসে গেছে। স্যার এইখানেও একটু কথা আছে স্যার। ঠিক ধরেন আছে? আমি যে কোয়েশ্চেন আমি করব শেষ করি। সো এই কোলাবোরেটিভ ওয়ার্ক এর মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে নিজেদের প্রজেক্ট আনতে পারেন এবং সবসময় আমি বলছি যে আপনাদের প্রজেক্টটা যেহেতু আপনারা একদমই নতুন, হ্যাঁ? HTML, CSS এটা আগে কখনো আপনারা করেন নাই। স্বাভাবিকভাবেই আপনার কাজটা এইরকম এক্সকেলিডর মতো দেখতে সুন্দর হবে না। স্বাভাবিকভাবে এটা মোবাইল রেসপন্সিভ হবে না। আমি যখন ছোট করব ভেঙে যাবে। হ্যাঁ? জিনিসটা কাজ করবে না। তারপরে বিভিন্ন জায়গায় একটা মানে নুব টাইপের মিস্টেক থাকবে। মিস্টেক থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা তো এখানে কেউ প্রফেশনাল না। ঠিক না? আমরা এখানে জাস্ট শিখতে আসছি। যারা আগের থেকে প্রফেশনাল তার কাজটা একটু ভালো হবে। তাদের দেখা যাচ্ছে ব্যাকএন্ড এর ডেটা হ্যান্ডলিং ভালো হচ্ছে। তারা কনকারেন্ট প্রোগ্রামিং জানে। তারা থ্রেড ইউজ করতে পারে। আপনারা মনে করেন থ্রেডের নামই শুনেন নাই। ঠিক না? অথচ তারা দেখা যাচ্ছে আপনার প্রোগ্রামকে কয়েকটা থ্রেডে ভাগ করে একেকটা কোরে একেকটা প্রোগ্রাম চালায়। ঠিক আছে? এই টেকনোলজি সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। তো না থাকাটা কোনো সমস্যা না।
আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যতটুকু প্রোভাইড করছি ওইটুকুর বুঝের মাধ্যমে আপনি একটা জিনিস বানায় নিয়ে আসতে পারেন কিনা। ঠিক আছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি কিছুই না, আমি একটা সিম্পল বানাইলাম স্টক ম্যানেজমেন্ট। কি স্টক ম্যানেজমেন্ট? এই যে দেখেন, এটা হচ্ছে আমার ওয়েব পেজ। ওয়েব পেজের মধ্যে এইখানে থাকবে হচ্ছে আহ, আবার আটকায় গেল, হ্যাং করতেছে আজকে একটু। না স্যার, পারফেক্ট আছে, ঠিক আছে। তো মনে করেন যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ, এখানে লিখলেন যে এন্টার অরেঞ্জ স্টক, ঠিক আছে, এরকম কিছু একটা দিল যে কমলা বিক্রি করতেছে, তার অরেঞ্জ স্টক এন্টার কর, ঠিক আছে, এখানে আপনি লিখলেন স্যার 1000। অ্যাকচুয়ালি কিন্তু আসলে আমরা এগুলো বুঝছি স্যার, কাজ হ্যাঁ হ্যান ত্যান এগুলো সবকিছু আমরা কিন্তু বুঝি স্যার, আসলে বুঝছি। আপনিও আমাদের দেখছেন, আমরা কথা বলছি, সবই বুঝি। মানে আমরা জাস্ট বলতে চাইতেছি যে এত অল্প সময়ের ভিতরে স্যার এত কিছু কমপ্লিট করা কি আসলেও কি পসিবল? দেখেন হ্যাঁ স্যার, হ্যাঁ হয়তোবা পসিবল। আপনি, কারণ নাইলে স্যার আমার একটু এত স্টুডেন্ট বলি পাস স্যার, করলো কিভাবে? দেখেন স্যার, মানে ওখানে রেজাল্ট খারাপ, অনেক খারাপ বাজে আসছে, যেটা আমরা অন্য জায়গায় দেখি না। স্যার আমি বুলবুল স্যার কি বলে যে স্যার আপনি মানে স্যাররা হয়তো বা ট্রেন করে সবাইদের জানায় এই বিষয়গুলো আর কি। তো আপনি বললেন যে এই বিষয়ে আপনি কেউ জানাই নাই বা কেউ কিছু বলে টলে নাই। তো অ্যাকচুয়ালি অন্যান্য টিচাররা যতটুকু ক্লাসে করানো পসিবল হয় ওইটার উপরেই আপনি পড়ায়। বাট এখানে দেখেন স্যার, আমরা ম্যাক্সিমাম জিনিসটা ইউটিউব থেকেই কভার করতেছি। ক্লাসে কিন্তু আমরা খুবই কম স্বল্প জিনিসই করছি। হুম 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 তো ওইটা দিয়ে হয়তো বা আমরা ফ্রন্ট এন্ডে কিছু একটা আপনাকে ইউনিক দেখাতে পারতো। বাট হুম হুম। এখন যে অবস্থাতে আছি, এই অবস্থাতে ইউনিক দেখানো বা কিছু ইউনিক করা হ্যাঁ, আমি একদমই পসিবল না স্যার। আমি দেখাই না, ধরেন আপনি চাচ্ছেন যে এই জিনিসটাই বানাইতে, হ্যাঁ, যে অরেঞ্জের স্টক, তখন আপনাকে এখানে কয় লাইন কোড লিখতে হবে এই জিনিসটা একটা ডাটাবেজে ঢুকাইতে? হুম, এই 1000 সংখ্যাটা যে বর্তমানে এই ডাটাবেজে থাকবে, এটার জন্য কয় লাইন কোড লিখতে হবে? তেমন বিশেষ না। আচ্ছা, তারপরে সেকেন্ড একটা পেজ বানাইলেন, ঠিক আছে, সেল অরেঞ্জ, ঠিক আছে, ওকে, সেল অরেঞ্জ, এখানে দিলেন যে কারেন্ট স্টক, এখানে কত উঠে থাকবে? কারেন্ট স্টক কত কত উঠে থাকবে স্যাররা? হুম, হ্যালো, স্যাররা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, দেখা কারেন্ট স্টক কত আসবে? অরেঞ্জে স্টক ঢুকালেন 1000, এখানে কত লেখা থাকবে? 1000। 1000, ভেরি গুড। তারপরে লিখলেন হচ্ছে সেল, আর এখানে একটা এইচটিএমএল ইনপুট দিলেন, এটা দিলেন হচ্ছে 500। হুম, এন্টার। তারপরে তাহলে ডাটাবেজে এখন এখন কি হবে? 1000 থেকে 500 সেল করলে কত হবে ডাটাবেজে? মাইনাস 500, কত? 500। 500, ভেরি গুড। তাহলে এই পেজটা নেক্সট লুকটা দেখতে কিরকম হবে? এই পেজটার নেক্সট লুকটা দেখতে হবে এরকম। বলেন স্যাররা। স্টক ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, এক্স্যাক্টলি এরকমই দেখতে। কত অরেঞ্জ স্টক এন্টার করো, ভালো, আহ, কমলা বিক্রি করো, 500 পিস বিক্রি করো, কারেন্ট স্টক 500, এটাই দেখা, এটাই দেখা। এটুকুর জন্য কি আমি এনাফ শিখাই নাই ক্লাসে? হুম, স্যার আমাদের কি ব্যাক এন্ডের কোনো ক্লাস কি হয়েছে স্যার? আরে বাবা, ব্যাকএন্ডের উপরে তো আমি লেকচার দিলাম,
এখানে অনলাইনে লেকচারে তো আমি ব্যাকএন্ডের প্রত্যেকটা লাইন বাই লাইন জিনিস ব্যাখ্যা করছি। আর স্যার আমি তাকে আমি আপনি করি নাই? এই অল্প ক্লাসে কি পসিবল স্যার মানে এত কিছু গেদার করা আমাদের জন্য? এটা তো এত কিছু না স্যার। স্যার স্যার আরো আপনি একটা যদি বিষয় আপনি মানে বলতেছেন 7-8 লাইন কোডকে যদি এত কিছু চিন্তা করেন তাইলে তো ভয় পেয়ে যাচ্ছেন। ভয় স্যার পেয়ে যাওয়ার ভাইবার কিছু নাই। দেখেন, আমরা ভাইবার বিষয়টা দেখেন স্যার, 15টা ভিডিও, এখানে এত এত কিছু আমরা প্রতিদিন একটা দুটা করে শেষ করতেছি, ইরর খাইতেছি। হুম। আজকে 2 দিন বসে আছি স্যার ইরর খায়, আরেকজন বললো 3 দিন বসে আছি ইরর খায়, ভাই না শেষ এখন করতে ইরর পারি নাই। খায় বসে থাকবেন কেন? আমাকে জিজ্ঞেস করবেন। এই যে স্যার একজন আমি বলছে তো আপনি সলভ নাকি স্যার একদিন করতেছি। পরে রিপ্লাই দিতেছেন, একদিন সমস্যা স্যার রিপ্লাই দিছে একদিন পরে, আমি এখনো অ্যান্সার আচ্ছা পাই নাই। একদিন পরে স্যার দিছি, এগুলো কেউ বলতে অনেকেই পারবে বলতেছে রিপ্লাই আমারে। দেই নাই? স্যার মোহাম্মদ শরীফুল ইসলাম আমাকে বললো যে স্যার একদিন পরে রিপ্লাই দিছে। তো আমাদের তো ঈদের ছুটি রানিং স্যার। আপনি যদি স্যার ঈদের ছুটির এক্স্যাক্টলি স্যার আমরাও আজকের ফেস থেকে দেন, করতেছি এটা স্যার, এখন এই পর্যন্ত যে ঢাকাতে মোহাম্মদ যাইতে শরীফুল পারি। ইসলাম স্যার লাইভ সার্ভার কাজ করতেছে না। আসসালামু আলাইকুম স্যার, উনি ফার্স্ট মেসেজ দিছে হচ্ছে এই ইয়াতে 12টা 7-এ, রাত 12টা 7-এ। আপনি কি এক্সপেক্ট করেন যে স্যাররা রাত 12টার সময় আপনাকে রিপ্লাই স্যার দিবে? না। এক্স্যাক্টলি পরের দিন আমরাও এই আমি সেম ইস্যুটাই পাইতেছি সকাল স্যার ঈদের 6টা 37-এ কারণে। রিপ্লাই দিছি। উনি লিখলো লাইভ সার্ভার কাজ করতেছে না। আমি ওনাকে বললাম লাইভ সার্ভারের রিপ্লাই দেন। একদিন পরটা কিভাবে হলো স্যার? স্যার এরকম ইস্যু আসছে দেখে আমি আপনার আসলে বলা। তো স্যার একবার ভিডিও দেখে যাই, এত সুন্দর করে ভাইভাতে প্রত্যেকটা জিনিস মনে রাখাও স্যার অনেক ডিফিকাল্ট। মানে আমি মনে হইতেছে আমি সব পারি, মানে আপনি লাস্ট আমাকে অ্যাসাইনমেন্টে জিজ্ঞেস করতেছেন, আমি ফিল করতেছি আমি বুঝতেছি, বাট এক্স্যাক্টলি আপনাকে অ্যান্সার দিতে পারতেছি না। কারণ স্যার আমি দেখছি একবার জিনিসটা, শুনছি একবার, এর বেশি তো আমার জন্য শোনাও সম্ভব হয় নাই। স্যার ভাইবা ধরেন আরো ডিফিকাল্ট হয়ে যায়। এত বড় জিনিসগুলোকে আসলে গোছায় মনে রাখাটা। করতে হবে। কারণ ওয়ার্কিং স্টুডেন্ট শুধু আপনারাই প্রথম যে আসছেন তা না। আপনাদের আগে আমি কমপক্ষে 3 থেকে 4টা ওয়ার্কিং স্টুডেন্টদের মানে যেটা ইভিনিং ব্যাচ, ফ্রাইডে ব্যাচ, এগুলো আমি স্যার হ্যান্ডেল করে আসছি। কোনো ইভিনিং সমস্যা ব্যাচের হয় না। সাথে স্যার আসলে ওরা অনেক সময় পায় সত্য বলতে স্যার। যেমন ধরেন স্যার হুম। নর্থ সাউথ বলেন, এআইবি বলেন, যদি ওদের সাথে আমাদের কম্পেয়ার করেন তখন তো ডিফিকাল্ট হয়ে যায় অনেক। আবার আমাদের ভিতর ভালো না খারাপের না, ভিতর যদি আমাদের ওই কম্পেয়ার করেন। কোয়ালিটির পড়া তো দেই নাই। এনএসইউ মানে আমি পার্সোনালি তো এনএসইউ স্টুডেন্ট। হ্যাঁ, ওই ওই আমার ফ্রেন্ডরা ওখানে দেখছে যেটা স্যার, দেয় ওরা ওইটা করে। ওইটার ধারে কাছেও আমি আপনাদের পড়াইনি। হ্যাঁ, ফুল এটা প্রজেক্ট এটা করে। বলে রাখলাম। ওরা মিড হ্যাঁ টার্মের আগ স্যার। পর্যন্ত যা পড়ে সেটাও আমি আপনাদের ফাইনাল পর্যন্ত পড়াইনি। ওটার কথা বাদই তো দেন। এক্স্যাক্টলি স্যার, সত্যি বলতে স্যার আমরা ক্লাসের থেকে অনেক বেশি এক্সট্রা করতেছি, এটা আমাদের জন্য বহুত লোড স্যার। মানে সত্যি বলতে স্যার আমি প্যারা খাইতেছি, আপনি 2 দিন ধরে চেষ্টা এখন করেন। পর্যন্ত ইরর খাইতেছি। আমি স্যার ইরর বলবো খেয়ে বসে চেষ্টা আছি স্যার, করেন। মানে চেষ্টা করার পরে সব রেজাল্টটা ওকে, দেখেন। আমি সেট করতে পারতেছি না। হ্যাঁ, রেজাল্টটা দেখেন। রেজাল্টটা দেখার পরে আর মনে খারাপ আর ওই থাকবে না। আপনি যে শীট দেখাইছেন ওর পরে স্যার মানে দেখলেই ভয় লাগে সত্য কথা, মানে প্রথম না দিন না ভয় না, পাই নাই, ওটা বাট ওটা এখন আসলে রিয়েলি ভয় পাইতেছি স্যার, ওটা যে ভয়ের রেজাল্ট আমার কিছু কতটা নাই। খারাপ হবে। আমি আমি বলতেছি তো, আমি তো টিচার হিসাবে আপনাকে বলতেছি যে আপনি ভয় পেন না। ভয়ের কিছুই নাই। মানে আমি রিকোয়ারমেন্ট গুলা এমন ভাবেই রাখি যে স্ট্যান্ডার্ডটা আমি লো করি না স্যার। আমি চাই না এখন যে ম্যাক্সিমাম আপনাদের কেউ আমাদের বলুক ফ্রেন্ডরা যে স্যার ডি সোনারগাঁওয়ে ছাড়া কিছু কিছু পড়ায় আশাই না। করতেছে না। মানে আমি ম্যাক্সিমাম বলি, সবাই বলছে পাস করে গেলে আমরা খুশি, আর সম্ভব না, আমরা হ্যাঁ পারতেছি না। শুনেন সত্যি আমি কথা, বলি, আমি জাস্ট আপনি শেয়ার করলাম আর কি বিষয়টা। আমি বলি সমস্যা নেই, আমি বুঝতে পারছি আপনারা ভয় পাচ্ছেন কেন, বুঝতে পারছি। এরকম ভয় আমার আগেও একটা সেকশন পাইছি। তারা আরিফ স্যারের কাছে কমপ্লেন করছে যে আমরা পড়বো না। পরে আমি বললাম যে আপনারা পরীক্ষাটা দেন, আগে পরীক্ষাটা দেন, পরীক্ষা দিয়ে রেজাল্টটা পান। মিড টার্ম পরীক্ষার পরেই তারপরে তারা সব দেখি 32 দাঁত আরো 2টা দাঁত লাগায় হাসতেছে। ঠিক আছে কেন? কারণ তাদের রেজাল্ট খুবই ভালো হয়েছে। আসলে ভয় পাওয়ার কিছু নাই, ব্যাপারটা বুঝছেন? আমি সব প্রজেক্ট দিকে কমপ্লিট করতে ব্যালেন্স করে পারতেছি না, রাখি। এটা তো আমাদের দেখো প্রেশার আসলে ক্রিয়েট হয়ে কথা যায়। কি আপনার কোড করতে তো আমরা হুবহু তো এটা কপি পেস্টের কাজ, সেটা তো প্রবলেম হয় না। হ্যাঁ কিন্তু স্যার এতগুলো ভিডিওর মধ্যে আপনার অনেক কিছু থাকে, অনেক ভেরিয়েবল বা যেমন যেগুলো আমরা কল করব, ওগুলা আসলে স্যার মনে রাখাটা একটু টাফ হয়ে যায়। মানে যেমন মুখস্থ করেন ভাইভাতে না, আপনি মুখস্থ করেন না কোনো ভাইভাতে আপনি জিনিস। একটু একটা কথা বললেন যে মানে হ্যাঁ আপনি এরকম একটা ছোট যেমন অ্যাওয়েটের কথা একটু আগে আমাদের বুঝাইলেন। হ্যাঁ হ্যাঁ, আসলে সেই জিনিসটাই মানে এতগুলো লাইনের মধ্যে মাঝে মধ্যে স্যার একটু মিস্টেক হয়েই যায়। তাতে কিছু সবকিছু আসবে না। মানে আমি অ্যাকুরেটলি মনে রাখা স্যার একটু টাফ হয়ে যায় আমাদের হ্যাঁ জন্য। শুনেন শুনেন, আমি তো আর এমন না যে আপনাকে একটা কোশ্চেন করলাম, পারলেন না 0 দিয়ে চলে গেলাম, এরকম তো না। কোশ্চেনের লেভেল আছে। ঠিক আছে, এমনকি মনে করেন যে আপনারা তো এখন সব শুনে ফেলতে চাইলে তো হবে না। ঠিক না? পরীক্ষার সময় তো পরীক্ষার মধ্যে একটা স্যার থাকতে হবে। যা হোক সব মিলে একটু দেখেন। একেবারে না পারলে শুনেন, একেবারে না পারলে আমি এমন প্রশ্নও করছি, HTML মানে কি?
সেটা দিয়েও তাকে আমি পাশ করে দিছি, বা ভালো একটা রেজাল্ট মোটামুটি, যেটা আপনি HTML ফুল মিনিং কি? এটা কি কোনো কোডিং রিলেটেড প্রশ্ন হলো না? তারপরেও আমি দিছি, আমার ইচ্ছা। আমি চাই না যে স্টুডেন্টটা কষ্ট করে আসছে, কোড টোড নিয়ে আসছে, ওরা আমি ফেল করে করবো। ব্যাপারটা বুঝছেন না? যারা ফেল আমি দেখাইছি, আপনাদের প্রথম ক্লাসেই বলছিলাম যে এদের মূল কারণটা কি। আমি আপনাদের ভিতরেই দেখাই এখন পর্যন্ত। এটা তো 29B স্যার। খাদেমুল ইসলাম ক্লাস পারফরমেন্স 1 0, ক্লাস পারফরমেন্স 2 0। তারপরে এই যে কাউসার হামিদ নাইম, হ্যাঁ, তারপরে ধরেন ফারজাদ হাসান, তারপরে ধরেন সামিরা আক্তার স্বপ্ন, হ্যাঁ, ক্লাস পারফরমেন্স 0। সেকেন্ডে হেলথ ইস্যু ছিল, কিন্তু এই যে দেখাচ্ছে না, ঠিক আছে? তাইলে ওনার 30-এ মার্ক কত? 0। আমার কথাটা কি শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, 30-এ মার্ক কত? 0। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কই থেকে আসে? অ্যাটেন্ডেন্সটা আসে হচ্ছে এই যে এসইউটা কই? আচ্ছা, একটু একটু দেখাই। আপনাদের জিনিসগুলো একটু ইজি করে দিই, দেন হয়তো ভয় যেটা পাচ্ছেন, আসলে ভয় পাওয়ার কিছুই নাই, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা আসে হচ্ছে আপনাদের যে 29B না, এই যে একটু দেখাই এই ডিটেলস এর ভিতরে, এখানে একটা অ্যাটেন্ডেন্স শিট আছে। হুম, আসতেছে এটা, একটু 30 সেকেন্ডস জি এর স্যার, মতো সময় লাগে। দেখছি আগের ক্লাসেও হ্যাঁ, আপনি হ্যাঁ। দেখাইছেন আচ্ছা, তাহলে এই যে এটা অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, ধরেন কথার কথা নূর নবী ওনার 7 এরকম, তাহলে ওইটাই আসবে 7 বা 8। আমি হয়তো পয়েন্টটা যেটা থাকে এটা এক বাড়াই দিই, 8। তাহলে ওইদিকে গেল 30, এদিকে গেল 10, 40, ঠিক আছে? আর 60 মার্ক হচ্ছে আপনার ইয়াতে, 60 মার্ক হচ্ছে আপনার প্রজেক্টে, তাই না? 60 মার্ক প্রজেক্টে। তো মনে করে ধরে নিলাম যে একজনের ওইদিকে মনে করেন এভারেস্ট এভারেস্ট হয়ে 25 বা 22 আসলো, 22, ঠিক আছে? ওকে, সে মোটামুটি ক্লাস রেগুলারই করছে 8, এদিকে তার নাম্বার আসছে 30। তারপর আমি আমি বলছিলাম কি আমার প্রজেক্টটাই রানিং দেখাবেন, তাইলেই আমি 30 মার্ক দিব। 30 কত? 60। স্যার কি বুঝতেছেন? জি হ্যালো? স্যার, বুঝতেছি। জি স্যার। হ্যাঁ, 60। ওকে, 60-র পরে আমি বলছি কি এরপরে ভাইবার উপরে। তো এরপরে ধরেন কথার কথা আমি ভাইবাও মোটামুটি দিল, কিছু পারলো কিছু পারলো না, হ্যাঁ। আহ, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, পারলো না। 2টা পারলো, পারলো না। 3টা পারলো না, পারলো না। তখন আরো ইজি, আরো ইজি, আরো একটু মানে নাম্বার দেওয়ার জন্য আমি আরেকটু চেষ্টা চেষ্টা করতেছি, হইলো সে আরো 10 পাইল, ঠিক আছে? স্যারদের কাছে কি 70 নাম্বারটা কি খারাপ দেখাচ্ছে? স্যার এটা অনেক ভালো দেখাইছে। কেন ভালো দেখাচ্ছে বলতে পারবেন? কারণ স্যার আসলে এই দিক দিয়ে আর এদিক দিয়ে নাম্বার তুলে ফেলছে। এবার ফেল কে করবে বলি? কোনোদিন আসে নাই অ্যাটেন্ডেন্সে কত, 0 বা 2, একটাও ক্লাস পারফরমেন্স জমা দেয় নাই। কত? 0। নাম্বার কত? 2। ফাইনালে প্রজেক্ট আনতে পারি নাই স্যার, অসুস্থ ছিলাম, চাকরির অনেক প্রেশার ছিল, প্লিজ স্যার পাস করায় দেন, ঠিক আছে? আচ্ছা, দিলাম 10। নাম্বার কত স্যার? 12। ফেল আসে? হুম, জি স্যার। এবার বুঝছেন কে ফেল করে আর কে চলে আসে? এবার একটু এ প্লাস বলি। আচ্ছা, একটা স্টুডেন্ট ভালো, 3 জন বন্ধু মিলে সুন্দর মতো কাজ করছে, তাদেরও ধরেন এই 22 আর 8ই দিলাম, আরো কমই দিলাম, 20 দিলাম, 7 দিলাম, হ্যাঁ, 27। কিন্তু তারা প্রত্যেকে নিজের অনেস্টি সহকারে যত দূর পারছে করে নিয়ে আসছে, যাই লাইন বা লাইন বাই লাইন কোর্স করছে না, করে করে নিয়ে আসছে। নাম্বার দিয়ে দিলাম ধরেন 30, 57। মোটামুটি ভাই ভাই 2-একটা প্রশ্ন পেয়েও গেল, দিলাম 20, আসে 77। হ্যাঁ, 80-তে তো আপনাদের এ প্লাস, ওর তো এ অলরেডি এমনি চলে আসছে। তারপর আমি দেখলাম 77, 3 মার্কের জন্য কি আর এ প্লাস মিস দিব? দিয়ে দিলাম 80, এ প্লাস। এরকম হলে তো স্যার ভালোই হয়। তো এইটাই তো হয়। আমি তো আপনাদের ভয় দেখানোর জন্য বলতেছি না, কিন্তু আমি বারবারই বলতেছি অধিকাংশ স্টুডেন্ট এই কাজটা করতেছে।
তাইলে তো নাম্বার ওই আপনাদের 40 তে পাস, ঠিক আছে? এখন পাইছেন 23, এটারে কি 40 বানানো সম্ভব? 77 রে A+ বানানো সম্ভব। এই 23 রে কি 40 বানানো যায়? 17 মার্ক আমি দিব কোত্থেকে? এইজন্যই বললাম যে স্যার ভয় পায়েন না। আপনারা যারা রেগুলার আছেন, আপনাদের রেজাল্ট ভালোই হবে। বুঝতে পারছেন? ট্রাই করতে থাকেন। টেনশন করেন না। এখনো ভয় লাগতেছে নাকি? স্যার প্রজেক্ট করতে পারতেছি না, প্রজেক্টটা অনেক মানে আপনি একটু পর আমাকে পরে দেখা যাচ্ছে একটা দুটো পর পরে আসতেছে। আমাকে নক দেন, মানে নক দেন। এটা আসলে বেশি প্রাণফুল স্যার, মানে এত ওই যে পেন বললেন খাইতেছি যে যে শেষ একদিন করতে পরে পারতেছি না। ওটা ঈদের ছুটির জন্য, এখন ঈদের সময় তো আমরা সবাই একটু ব্যস্ত থাকি, তাই না? ফ্যামিলির মানে থাকে, এটা বাসায় মেহমান ম্যাক্সিমাম থাকে, আমরাও আছে মেহমান আপনার এই ইরোড হিসাবে খাইতেছে। খাইতে যাই। তো ওই সময় একটা মেসেজ দিলেন, আপনি যদি এক্সপেক্ট করেন যে আমি মুখে একটা মুরগির ঠ্যাং ঢুকে আপনার মেসেজে রিপ্লাই দিব, তাহলে তো এটা তো একটু আনইউজুয়াল এক্সপেকটেশন। তো দিব, মানে আমি স্যার, অবশ্যই রিপ্লাই দেই। হ্যাঁ স্যার, আমার নিজে কাছে থেকেও আসলে আপনাদের একটু সেকশন থেকে 2 জন মেসেজ করছিলেন। আমি 2 জনকে ওই দিনের ভিতরেই রিপ্লাই দিছি, এবং 2 জন মোটামুটি তাদের যে প্রবলেম যেটা ছিল সেটা সলভ পাইছেও। আপনিও দেন, আপনারটাও দেখবো, আপনাকেও আমি হেল্প করবো। আমি হেল্প করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু হয় কি, আমরা তো স্যার একটা একটা ক্লাস নিচ্ছি না। এটা আছে, অপারেটিং সিস্টেম আছে, ওইদিকে প্রফেশনাল এথিক্স এর 6টা সেকশন আছে, ওদেরও নানান ধরনের প্রশ্ন থাকে। তো যার কারণে দেখা যায় যে ইনস্ট্যান্ট হয়তো আপনি রেজাল্ট, সরি, হেল্প নাও পাইতে পারেন, বাট আমি দেখি এবং রিপ্লাই দিই। টেনশন করেন না। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার, আপাতত নাই। স্যার আমার সেকেন্ড প্রজেক্টটা যাইতে পারিনি সেদিন, হ্যাঁ, আজকে যদি দেখানো যাবে? এক্সামের পরে দেখান বা এখন দেখান, এখন দেখান। আমি আসলে আপনাকে দেখাইতে অ্যাটেন্ডেন্স পারি, নিয়ে নিছি তবে না? স্যার মনে হয় না কিছু বলতে পারবো। তাহলে ওইভাবেই নাম্বার আসবে। আমি দেখাচ্ছি স্যার। দেখান, সমস্যা নেই। আরো 12 মিনিট আছে তো, আপনি স্ক্রিন আচ্ছা। শেয়ার করে দেখ। স্যার অ্যাটেন্ডেন্সটা স্যারদের নিয়ে নেবেন স্যার। অ্যাটেন্ডেন্স নেই নেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন। স্যার আমার 2টা অ্যাসেসমেন্ট বাদ গেছে স্যার, ওটা কি ফাইনালের পরে দেখা করতে পারবো? ফাইনালের পরে না, ফাইনালের দিন এক্সাম দিয়ে শেষ করে ওই সন্ধ্যার পরেই, মানে 8টার পর্যন্ত তো আমাদের ক্লাস। হয়তো পরীক্ষা নিতে নিতে 8টা 10-20 বাজবে। তারপরে আমি স্যারদের রুমে যাব, ওইখানে যাদের পেন্ডিং অ্যাসাইনমেন্ট আছে ওই দিনই। ফাইনালের পরে আর কোনো ইয়ে নেই, ওই দিন পার হয়ে গেলে শেষ। ইফরাত হোসেন, রেজনা মাহমুদ মমো, খাদেমুল ইসলাম, ইয়াসির আরাফাত মাহিদ, ইয়েস স্যার, ইয়াসির আরাফাত মাহিদ। সুইটি লিন্দা বালা, প্রেজেন্ট স্যার। মুসা শেখ, সাজ্জাদুর রহমান, প্রেজেন্ট স্যার। জান্নাতুল হাসান নীরব। আমারটা কোনো প্রেজেন্ট দেননি স্যার। হ্যাঁ, একটু ইয়ে হয়ে গেছে। জান্নাতুল হাসান নীরব, জোহায়ের আইয়াস, প্রেজেন্ট স্যার। আসলাম আহমেদ, জি স্যার। হৃদয় চন্দ্র পল, ইয়েস স্যার। নূরনবী হাসান, নাই স্যার, নুরনবী নাই। তৌফিকুল করিম, নাই। ইফতেশাম চৈতি, প্রেজেন্ট স্যার। সিয়াম হোসেন সিফাত, নাই স্যার। শাহরিয়ার মাহমুদ শাওন, নাই। কাউসার হামিদ নাইম, নাই। ফারজাদ হাসান, ইয়েস স্যার। সামিরা আক্তার স্বপ্ন, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ শরীফুল ইসলাম, আছে স্যার। আব্দুল্লাল মাসুদ, নাই স্যার। রণবীর রয়, ইয়েস স্যার। রুবেল রানা, নাই। শাহ ইমরান। নাই। এই যে উনিও তো আমাকে নক দিছিল বেশ কয়েকবার, ক্লাসে না আসলে এখন কিছু করার নেই। মাহফুজুর রহমান, জি স্যার। আব্দুল্লাল মামুন। নাই। আচ্ছা, আগে ছিল এরকম কেউ?
তো ওটাই বললাম যে ওই এফ দেখে ভয় পায় না। এফ করিম কারা ছিল হয়তো। পায়? তারা আরেক ধরনের স্টুডেন্ট। হ্যাঁ, তারা হচ্ছে আসবে ঠিকই, ফাইনালের দিন আসবে, বলবে স্যার পাস করে দেন, নাম্বারটা দিব কোন দিক দিয়ে। তো ওটা নিয়ে তৌফিকুল আপনারা করিম টেনশন ছিল আর কি ইয়ার নামাজের আগে। ও ছিল ছিল তৌফিকুল করিম ছিল, আচ্ছা ঠিক আছে। আর আর এরকম কেউ ছিল? স্যার আর তো মনে নেই। আচ্ছা আচ্ছা, স্যার আমরা লিভ সমস্যা নিয়ে নাই। ওর শুধু ওরটা নিয়ে নেন তাহলে। হ্যাঁ সমস্যা নেই, আপনারা চাইলে থাকতে পারেন না। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার করেন যিনি আছেন, বেশি সময় নাই, 9 মিনিট আছে। স্যারের আইডিটা একটু বলেন তো। 9127। 9127 মাহফুজুর রহমান, হ্যাঁ স্যার। অন্য কারো আছে এরকম ক্লাস পারফরমেন্স 1 2? আর আমার 2 বাকি রয়েছে, কিন্তু আমি তো স্যার ওই ল্যাপটপ অন করতে পারতেছি না। আমার ওই 7:30টায় আচ্ছা বাস আচ্ছা, তো। আপনি আপনি তো বাসে, আলাদা। অন্য কারো 1 2 কারো আছে বাকি? স্যার ক্লাস পারফরমেন্স 1টা বাকি আছে স্যার, কিন্তু ওটা স্যার অল্প একটু করা বাকি আছে স্যার, পুরোটা কমপ্লিট হয়নি এখনো। আচ্ছা, এখন কোনটা দেখাবেন? কে কে দেখাবেন? জি স্যার, আমি দেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা দেখেন তো সার্চ কাজ করে কিনা। দেখেন তো, স্যামসাং বা কিছু একটা লেখেন। ওকে, লোডিং অ্যানিমেশন দেন নাই? না স্যার। কেন, লোডিং অ্যানিমেশন তো ছিল। আচ্ছা নিচে যান দেখি একটু। হুম, আচ্ছা আপনার কোডে চলে আসেন। ভিএস কোডটা শেয়ার করেন। জি স্যার, শেয়ার হচ্ছে না। না, এটা হচ্ছে মনে হয় আপনি শুধু উইন্ডোজ শেয়ার করছেন, কিন্তু ওইটুকু শেয়ার হয়েছে। এন্টার স্ক্রিন দেন, তারপরে শেয়ার দেন। ওকে, স্ক্রিপ্ট ডট জেএস এ যান, স্ক্রিপ্ট ডট জেএস। স্ক্রিপ্ট ডট জেএস। জি স্যার। হুম, আচ্ছা আপনি আমাকে যেটা বলবেন সেটা হচ্ছে, হুম, এই যে আপনি যে লিখছেন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট প্রোডাক্ট লিস্ট, 23 নম্বর লাইন, এই লাইনের কাজটা কি, কেন লিখলেন? 23 নম্বর লাইন, 23। জি স্যার। এই লাইনটা কেন লিখছেন, কিভাবে কাজ করতেছে? প্রথমে বলেন কোয়েরি সিলেক্টর কি জিনিস। স্যার আমি যে সার্চ করতেছি। না না না, কোয়েরি সিলেক্টর সার্চের সাথে কোনো সম্পর্ক নেই। 23 নম্বর লাইনে আপনি লিখলেন না যে ডকুমেন্ট, জি তারপর ডট কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর এটা কি জিনিস? স্যার, HTML এর ক্লাস ধরার জন্য। এইচটিএমএল এর ক্লাস ধরার জন্য? জি এটার কি বলে, এটার নাম কি? যেমন ধরেন ভেরিয়েবল, ফাংশন, হ্যান ত্যান অনেক কিছু আমরা বলি না, এটার নাম কি?
এটা হুম স্যার কুয়েরি সিলেক্টর। এটা এটা কি কি বলে এটাকে? স্যার এটা হচ্ছে ক্লাস। আরে না রে বাবা, এটা ডমের মেথড। ডম সরি ডম স্যার। DOM, জি ডকুমেন্ট স্যার। অবজেক্ট মডেলের মেথড। ওই যে বললাম সেম। রেজাল্ট কেন খারাপ হয়? কোড আনছি, স্যার কোড আনলেই বা এগুলো কি, তো কোড দেখছি আর এটা এ তো করছি, বুঝে বুঝে করার সময় পাই নাই। না না পাইলে হবে না। আপনি যদি বলেন আমি পড়াশোনার সময় পাই না, তাইলে তো আর হবে না, পড়তে তো হবে। আচ্ছা, তাইলে আপনি বলেন তো CSS এর ফুল ফর্ম কি? CSS এটার ফুল ফর্ম কি? এই আর কি করার আছে? ঠিক আছে স্যার, স্যার আমি ক্যাসকোডিং স্টাইল শিট। ওই মোবাইল দেখে বলছেন বলছেন বুঝছি, সমস্যা নেই, নাম্বার দিয়ে দিছি। আর কেউ আছে? আর মনে হয় নাই স্যার। ঠিক আছে। ওকে স্যার। অন্য কেউ দেখাবেন আগের কোনো অ্যাসাইনমেন্ট? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এন্ড করে দেই। আল্লাহ হাফেজ।